আসসালামু আলাইকুম। ৫১তম বিসিএস প্রিলির ইংলিশ লিটারেচার ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা পড়বো ইংরেজি সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডে যে কবিগণকে আমরা আজকে পড়বো, এখান থেকে মোটামুটি তোমার শুধু বিসিএস না, যারা ব্যাংকে পরীক্ষা দিবা, তোমার ওই যে রেনেসা যুগের সাথে তোমার পড়তে মূলত রোমান্টিক পিরিয়ডটা মিলায়া, তাহলে ব্যাংকে তোমার কভার করবে। যত জায়গায় ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসে, তোমাকে রোমান্টিক পিরিয়ডের ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, শেলি আমাদেরকে পড়ে ফেলতে হবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। নিউ ক্লাসিক্যাল যুগে আমরা ছিলাম, বিবেকের যুগে ছিলাম। ওখানে ছিল আমাদের বিবেক কাজ করছে, ওখানে ছিল হারমোনি, অর্ডার, রেশনালিটি। এই জিনিসগুলো নিউ ক্লাসিক্যাল আমরা ফিরে নিয়ে আসছিলাম, আমরা পারফেকশনের জন্য কাজ করছি। রোমান্টিক পিরিয়ডে এসে এই রোমান্টিসিজম মানে কিন্তু ওই যে নরনারীর প্রেম, ওই রোমান্টিসিজম না। সো এটা ডিফারেন্ট থিং, যে নরনারীর প্রেম থেকে কি জিনিস আমরা এখন এখানে দেখবো। এই রোমান্টিসিজম মানে হচ্ছে ফিলিংস, ইমোশন, সেন্সেশন। আমরা এখানের মধ্যে মূলত আবার আমরা এখন আবেগে ঢুকে যাচ্ছি। দেখো, সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি জিনিসটা কি, তোমাকে যদি বলি এটা এখানে কয়েকজন অন্ধ মানুষ, বললাম এটা কি, কেউ বললো এটা তো যে সুর ধরবে সে বললো স্নেক, কেউ বললো এটা একটা স্পেয়ার, যে কান ধরবে সে বলবে এটা একটা ফ্যান, যে হাতের গা ধরবে সে বলবে এটা একটা দেয়াল, যে লেজ ধরবে সেটা এটা একটা দেয়াল। এক একজনের কাছে এক এক রকমের আনসার পাওয়া যাবে, সব আনসার কিন্তু শুদ্ধ। এটা বলে সাবজেক্টিভিটি। আর অবজেক্টিভ আনসার কোনটা, এটা একটা এলিফ্যান্ট, এটা অবজেক্টিভ আনসার। সো অবজেক্টিভ হচ্ছে এটা এলিফ্যান্ট, এটা এলিফ্যান্ট। আর সাবজেক্টিভ আনসার কোনটা, এক একজনের কাছে এক এক রকমের। কোনো মানুষই সুন্দর নাকি অসুন্দর, এটা হাইলি সাবজেক্টিভ। কারণ যে একজনের কাছে সুন্দর, সে আরেকজনের কাছে অসুন্দর, রাইট? আরে তোমরা বুঝছো সাবজেক্টিভ এবং অবজেক্টিভ জিনিসটা কি? তাহলে রোমান্টিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সাবজেক্টিভিটি। আচ্ছা, আর একটু ক্লিয়ার করি, এগুলো মুখস্থ করা লাগবে না, জাস্ট একটু তোমার আইডিয়া পাওয়ার জন্য। তুমি একদম বিশেষ ক্যাডার হবে, এগুলো আইডিয়া থাকার প্রয়োজন আছে। এই ছবিটা দেখলে তুমি ক্লিয়ার কাট বুঝতে পারতেছো। হ্যাঁ, যে এখানে একজন পিতা তার সন্তানদের যুদ্ধ পাঠাচ্ছে, দেখো মা কাঁদতেছে, তারপরে ওদের ওয়াইফ এবং বাচ্চা এরা কাঁদতেছে এখানের মধ্যে, কারণ যুদ্ধে যাচ্ছে। কারণ যুদ্ধের মধ্যে হয় সে জিততে হবে, নাইলে সে মারা যাবে। এই ছবি দেখলে ক্লিয়ার মেসেজটা, রাইট? কোনো এখানে কোনো লুকোছাপা কিছু নাই, এখানে সবাই একই রকম ইন্টারপ্রেট করবে। এটা হচ্ছে তোমার প্রাইমেভেরা চন্দ্র বত্রিশের একটা ছবি। তো এখানে দেখবি ভেনাসকে নিয়ে আঁক হইছে। তো দেখলে বোঝা যাচ্ছে আচ্ছা ভেনাসকে নিয়ে আঁকছে, এখানের মধ্যে একটা বাচ্চা এখান দিয়ে এই তীর মারতেছে, এখানের মধ্যে কিছু ফল দেখতে পাচ্ছি, স্প্রিং বোঝাচ্ছে এখানের মধ্যে, ক্লিয়ার একদম, এখানে কোনো কনফিউশন নাই, তাই না? সো এটা হচ্ছে বার্থ অফ দ্য ভেনাস, এটাও বলতেছিল এটা ছবি, বোঝা যাচ্ছে এটা ভেনাসের জন্ম মুহূর্তের একটা ছবি, ক্লিয়ার কাট, এখানের মধ্যে কোনো সাবজেক্টিভ কোনো ব্যাপার নাই। এটা হচ্ছে ক্রিয়েশন অফ অ্যাডাম বাই মাইকেল অ্যাঞ্জেলোর। সো এটা ও হচ্ছে গড, আর হচ্ছে তোমার অ্যাডাম। সো গড তাহলে তোমার অ্যাডামকে ধরে রাখছে, তোমার ওকে উপরে তুলে নেবে, ক্লিয়ার একটা ছবি। তুমি একবার বললে আচ্ছা ও আচ্ছা এটা তো হচ্ছে যে ক্রিয়েশন অফ অ্যাডাম মাইকেল অ্যাঞ্জেলোর, আচ্ছা বুঝছি, এটা হলো অ্যাডাম, এ হলো গড, ক্লিয়ার, তাই না? এটাও ক্লিয়ার, তুমি দেখে বুঝবা যে এটা হচ্ছে তোমার জেসাস এবং ওনার শিষ্যরা। সো এটা হলো লাস্ট সাপার, ক্লিয়ার কাট ছবি। যদি বলি এটা কি, এটা খুব বিখ্যাত একটা ছবি, এটা হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগের, নামলে দাই স্টারি নাইট। তোমরা জানো যে ভিনসেন্ট ভ্যান গগ কিন্তু জীবনের একটা পর্যায়ে উনি কিন্তু ম্যাড হয়ে গেছিল। তো ওনাকে তখন পাগলা গারদে রাখা হয়েছিল। হ্যাঁ, তো ওইখানের মধ্যে ওই পাগলা গারদে তোমার জানালা দিয়ে উনি বাইরে তাকাইতো। এই যে ওনার মধ্যে একটা নিঃসঙ্গতা, ওনার মধ্যে একটা কনফিউশন, হ্যাঁ, এই জিনিসটা উনি ফুটে তুলছে। এই ছবিটা এক একজনের কাছে এক এক রকমের। যারা শিল্প সাহিত্যের কদর বুঝে, ওর কাছে সুন্দর একটা ছবি, আচ্ছা এটা এরকম ভ্যান গগ আঁকছে, ও এটা কিছু একটা খুঁজে পাবে। আর কারো কারোর কাছে এটা হিজিবিজি হিজিবিজি, এটা কি আঁকছে হিজিবিজি হিজিবিজি। সো এটা সাবজেক্টিভ একটা ব্যাপার। তার এটা হচ্ছে রোমান্টিসিজম, এটা রোমান্টিক। আর বাকি যেগুলো দেখাছিলাম সেগুলো নিউ ক্লাসিক্যাল যুগের ছবি, সেগুলো অবজেক্টিভ দেয়া আছে, এটা তো ভেনাস, আচ্ছা এটা তো মাইকেল অ্যাঞ্জেলো আঁকছে, এটা তো এটা অ্যাডাম এবং এটা তোমার হচ্ছে গড, ক্লিয়ার। তাহলে তুমি বুঝে গেছো যে সাবজেক্টিভিটি অবজেক্টিভিটি কি জিনিস, এটা হাইলি সাবজেক্টিভ একটা ছবি। হ্যাঁ, এটা খুব বিখ্যাত একটা ছবি। তো অষ্টাদশ শতকের শেষ ভাগে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে তোমার আমরা দেখলাম যে নিউ ক্লাসিক্যাল যুগের যে একটা শৃঙ্খলিত একটা ব্যাপার, প্রচলিত বন্ধনের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া দেখা গেল না, আমরা এরকম শৃঙ্খলার মধ্যে কেন কেন থাকবো। আমরা দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, একটা ফরাসি বিপ্লব, একটা ইংল্যান্ডের শিল্প বিপ্লব। এটা ইংরেজ সাহিত্যে একটা গভীর প্রভাব ফেলে। তো এই যে নতুন ধারা সূচনা হলো ফরাসি বিপ্লবের কারণে, এটা হচ্ছে ইংরেজি সাহিত্যে রোমান্টিসিজম নামে পরিচিত। তাহলে এখানে আমরা এখন প্রচলিত যে নিয়মকানুনগুলো আমরা এখন ভাঙবো। শুরুটা হলে কিভাবে, দেখো আমরা নিউ ক্লাসিক্যাল যুগটা শেষ করছিলাম 1798 সালের আগে, আমরা শেষ করেছিলাম, আমরা ব্লেককে দিয়ে শেষ করে ফেলছিলাম। 98 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার দোস্ত এস.টি. কোলরিজ, পুরো নাম হলো স্যামুয়েল টেইলর কোলরিজ, দুই বন্ধু মিলে বের করলো লিরিক্যাল বালাদ। তো এর আগে যেগুলো আমরা দেখছিলাম রেনেসাঁ যুগে, নিউ ক্লাসিক্যাল যুগে, সে সাহিত্য ছিল কি শুধু রাজা, রাজদরবার, রাজকীয় পরিবেশ, হ্যাঁ, নরনারীর প্রেম, এগুলো নিয়ে।
লিরিক্যাল বালাদের মধ্যে আমাদের দেখলাম এই বিষয়গুলো ছাড়াও শুধু প্রকৃতি নিয়ে, ওয়েস্ট উইন্ড নিয়ে, তোমার যে পশ্চিমা বাতাস নিয়ে গান লেখা যায়, অটাম নিয়ে তোমার একটা কবিতা লেখা যায়, স্প্রিং নিয়ে একটা কবিতা লেখা যায়, নেচার নিয়ে কবিতা লেখা যায়। এটা আমরা এর আগে কখনো দেখি নাই। এটাই রোমান্টিসিজম। এই রোমান্টিক পিরিয়ডটাকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ লিরিক। এখানে আমরা অসংখ্য লিরিক্যাল পোয়েম দেখব, ওড দেখব। তাহলে এই এজটাকে বলা হয় এজ অফ রেভলিউশন, প্রচলিত শৃঙ্খলটা ভাঙার এজ। তাহলে লিরিক্যাল ব্যালাড প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে আমাদের রোমান্টিক যুগ শুরু হয়ে গেল। লিরিক্যাল ব্যালাডে মোট আমাদের কবিতা হলো 23টা, ওয়ার্ডসওয়ার্থের 19টা এবং এসটি কলেজের আছে 4টা। আমরা যাদের কাছে কভার করবো, ওয়ার্ডসওয়ার্থ, তার বন্ধু এসটি কলেজ, লর্ড বাইরন, পার্সিবিসের শেলি, জন কিটস, জেন অস্টেন, ওয়াটার স্কট। আচ্ছা, এখানে শেলি ডাবল চলে আসছে, এখানে মেরি শেলিও পড়বো আমরা আজকে। মেরি শেলি অল্প একটু পড়বো এখানের মধ্যে, তো মোটামুটি গ্রসলি আমরা ওনাদেরকে পড়বো। তোমার মনের মধ্যে প্রশ্ন আসছে যে শিল্প বা কবিতা কি কাজে লাগে? কবি কি কাজে লাগে? ডাক্তার রোগীর চিকিৎসা করে, ইঞ্জিনিয়ার হচ্ছে তোমার সে বিল্ডিং বানায়, হ্যাঁ, সে সফটওয়্যার বানায়, হার্ডওয়্যার বানায়। সে কবি আসলে কি কাজে লাগে? শালবদ্দের আনসার দিয়ে দিছে যে কবি কোনো কাজে লাগেন না, কবি কাজে লাগার দরকার নেই। হ্যাঁ, কবি তার ভালো লাগে সেজন্য সে কবিতা লেখে। একজন চিত্রকর, ওনার ভালো লাগছে, উনি এইটা আঁকছে, এইটার কোনো অর্থ থাকার দরকার নেই। এখানে দেবী ভেনাস এখানে হওয়ার কোনো দরকার নেই। ওনার ভালো লাগছে উনি আঁকছে, ওনার ভালো লাগছে উনি এটা আঁকছে। তাহলে আর্ট ফর আর্টস মানে হচ্ছে শিল্পের সঙ্গে সমাজের কোনো বিষয়ভিত্তিক উপযোগিতার দরকার নাই। শিল্প শুধু শিল্পের জন্যই, যে কবি কোনো বিদ্রোহের জন্য লিখবে, কবি কোনো মানুষকে মোরাল কোনো স্টোরি শেখানোর জন্য লিখবে না, কোনো প্রয়োজন নাই। তাহলে আগে আর্টটা ছিল আর্ট ফর লাইফ সেক, রোমান্টিক পিরিয়ডে এসে হয়ে গেল আর্ট ফর আর্ট সেক। কবি ভালো লাগছে এই জন্য সে লিখতেছে। আবু মোহাম্মদ খুব সুন্দর একটা আনসার দিচ্ছে যে কবিরা আসলে কি করে। দেখো, পৃথিবীতে সব মানুষের যদি দায়িত্ববোধের পরিচয় দিত, তাহলে তো জগতে স্বপ্নের সৃষ্টি হতো না, কাব্য রসাতলে যেত। তো এই কর্মনিপুণ পৃথিবীতে দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষের বড়ই দরকার, তা কে অস্বীকার করবে? তবু এমন মানুষ কি একজন থাকবে না যারা আকাশে নীল দেখবে, গাছের সবুজ এবং শঙ্খের গায়ে আলপনা দেখবে, নারীর ভ্রুরেখা কত সুন্দর দেখবে, ঢাকার আকাশে একটু মুখ তুললেই শত শত শকুন উড়ে বেড়াচ্ছে ভাগাড়ের দিকে দৃষ্টি রেখে। নিশ্চয় এমন মানুষ দু একজন দরকার, যাদের আমরা অবহেলা ও অবজ্ঞা ভরে হলেও বলবো ইনি কবি, আমাদের জন্য স্বপ্ন লেখেন। তাহলে তো আসলে কবিদের দরকার আছে তো। তাহলে রোমান্টিক যুগে আমরা কি কি জিনিস পাচ্ছি? হাই ইমাজিনেশন, এখানে কবিতা আমির ব্যবহার, সাবজেক্টিভিটি, আমার কি মনে হচ্ছে, লাভ ফর নেচার, বিউটি, কমন পিপল, এই বিষয়গুলো আমরা কবিতা বিষয়বস্তু হিসেবে আমরা দেখলাম। এবং আমরা দেখবো সুপার ন্যাচারালিজম, মানে অতি প্রকৃতিবাদ, এসটি গোল্ডেজের কবিতা আমরা দেখবো। তো রোমান্টিক যুগের 5টা আই মনে রাখবো আমরা। আইতে ইমাজিনেশন, আইতে ইনটুইশন, আইতে ইন্ডিভিজুয়ালিজম, আমির ব্যবহার, সাবজেক্টিভিটি, ইন্সপিরেশন এবং আইডিয়ালিজম। সেগুলো হচ্ছে রোমান্টিক যুগের 5টা আই। এখানে আমরা দেখব যে খুব ভীতিময়, অভিভূতকারী, ভয়ঙ্কর, কিন্তু খুব এটা আমাদেরকে ভাষায় নিয়ে যাবে কোথায়, মহান সৌন্দর্য অনুভূতি যেখানে হবে। মানে প্রকৃতি এত বিশাল, এর সামনে মানুষ খুবই ক্ষুদ্র। সো অ্যাডমান বার্কের ফিলোসফিক্যাল ইনকোয়ারি ইন্টু দ্য সাবলাম অ্যান্ড বিউটিফুল, এইটা আমরা এখন এখানে রোমান্টিক যুগে আসে নতুন করে আবিষ্কার করব। তো রোমান্টিক যুগের সূচনা হওয়ার পরে নানাভাবে এটা আমরা এখানে আসলে 1832 সালে যে শেষ করে দিছে, বিষয়টা এরকম না। 1915 সাল পর্যন্ত টিকে ছিল। আমরা একটা রোমান্টিক ঘটনার মধ্যে, প্রকৃতি নিয়ে কবিতা সাহিত্যের মধ্যে আমরা টিকেছিলাম। 1915 সালে একটা ঘটনা ঘটলো, টিএস এলিয়ট লিখলেন দ্য লাভ সং অফ জি আলফ্রেড প্রুফ্রক। যে জি আলফ্রেড প্রুফ্রকের তার জীবন যন্ত্রণা, একটা দুঃখজনক ঘটনা ঘটলো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ঘটলো। সেখানে দেখলো যে মানুষের এত আবিষ্কার, এত কিছু, আর একটা মানুষকে মারার জন্য, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ মারা গেল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে। কবির মনেও প্রচন্ড খারাপ হয়ে গেল। কবি আমাদের ছেড়ে দিলেন তো ওয়েস্টল্যান্ডে, একটা বিরাট একটা ভূমিতে ছেড়ে দিলেন, আমাদের মনের মধ্যে একটা শূন্যতা। তাহলে যে রোমান্টিক পিরিয়ড আমরা ছিলাম, আমরা নেচার নিয়ে কবিতা লিখতাম, আমরা ফুল নিয়ে, পাখি নিয়ে, হঠাৎ করে আমরা দেখলাম যে মানুষ মানুষকে মেরে ফেলতেছে। টিএস এলিয়ট আমাদেরকে বাস্তবে নামে ফিরে নিয়ে আসছে। আমরা যে রোমান্টিক পিরিয়ডে ছিলাম, সেখান থেকে আমাদের একটা, আমরা বাস্তব দেখলাম যে এটা আসলে এত তোমার এত স্বপ্নিল না, এখানের মধ্যে বাস্তব খুবই কঠিন। চলো আমরা ফিরে আসবো রোমান্টিকতায়। রোমান্টিক পিরিয়ডে আমরা শুরু করছিলাম ওয়ার্ডসওয়ার্থকে দিয়ে। তাহলে ওয়ার্ডসওয়ার্থ, এসটি গোলরিস এবং রবার্ট সাউদি, ওনারা তিনজনই লেক ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করে, এই জন্য ওনাদের তিনজনকে বলা হয় লেক পোয়েট। এই দুজনকে আমরা আগে পড়বো
রবার্ট সাউদির উপর একটা লাইন পড়বো, উনি লেক পোয়েটের একজন, তিনজন লেক পোয়েটের একজন, ওনার আর এমন কিছু লাগবে না। তাহলে ওয়ার্ডসওয়ার্থ, এস টি কোলরিজ এবং রবার্ট সাউদি, তিনজন হচ্ছে আমাদের লেক পোয়েট। ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় রোমান্টিক যুগের শ্রেষ্ঠ কবি। তাহলে ওনার টাইটেলগুলো একটু দেখি। উনি হচ্ছে মোস্ট ফেমাস পোয়েট। টাইটেলগুলো হচ্ছে, উনি বলো ওরশিপার অফ নেচার, প্রকৃতির উপাসক উনি, হাই প্রিস্ট অফ নেচার বলা হয়। তো নেচার দিয়ে ওনাকে অনেক করেছেন বাবা। পোয়েট অফ নেচার, পোয়েট অফ চাইল্ডহুড, লেক ডিস্ট্রিক্টে বলে ওনার নাম লেক পোয়েট, এবং উনি কিন্তু রাজকবি ছিলেন, পোয়েট লরিয়েট ছিলেন। 1843 সালে ওনাকে পোয়েট লরিয়েট ঘোষণা করা হয়। তো ওয়ার্ডসওয়ার্থের তার কাব্যে অনুপ্রেরণা যোগ করেছিল দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। ওয়ার্ডসওয়ার্থ ধর্মবিশ্বাস যেটা ছিল, পৃথিবীতে যে মেজর যে তোমার ধর্মগুলো, সেখানে বিশ্বাস করা হয় যে গড এবং ইউনিভার্স। এখানে মেজর ধর্ম বলতে আব্রাহামিক যে রিলিজিয়নগুলো, সো ইসলাম ধর্ম, ক্রিশ্চিয়ানিটি, তোমার হচ্ছে যে জুডাইজম, এগুলোর মধ্যে গড এবং ইউনিভার্স দুটো আলাদা জিনিস। সো গড ইউনিভার্স ক্রিয়েট করছে, এটা হলো থিইজম। থিওস মানে হচ্ছে গড, আর গড এবং ইউনিভার্স দুটো সেম জিনিস। সো গডের মধ্যে ইউনিভার্স আছে, ইউনিভার্সের মধ্যে গড আছে, দুটো সিমিলার, একটাতে আলাদা করা যায় না। এটা প্যানথেইজম। হিন্দু ধর্ম সহ কিছু ধর্মের মধ্যে তোমার হিন্দু ধর্মের সব পার্ট না, কিছু বিশ্বাস আছে প্যানথেইজম। আর গড ইউনিভার্স ধারণ করে, কিন্তু গড ইউনিভার্সের থেকেও বড়। সো প্রকৃতি ঈশ্বরের ভিতরে আছে, কিন্তু ঈশ্বর প্রকৃতির থেকেও বড়, এটা বল প্যানেনথেইজম। ওয়ার্ডসওয়ার্থ এই প্যানেনথেইজমে বিশ্বাস করতেন। তাহলে ওয়ার্ডসওয়ার্থের ধর্মীয় বিশ্বাস ছিল প্যানেনথেইজম। আগে বলে ফেলি, 1798 সালে ওনার বন্ধু এস টি কোলরিজের সাথে উনি লিখেন লিরিক্যাল বালাদ। তো এখানে ওনার যে শ্রেষ্ঠ কবিতা নাম হলো টিনটা নেবে। বাকি যে কবিতাগুলো আমরা নাম মনে রাখি, গুডি ব্লেক, দ্য থর্ন, দ্য ইডিয়ট বয় এবং টিনটা নেবে। এই টিনটা নেবেটা আমরা বেশি মনে রাখবো, টিনটা নেবে, হ্যাঁ, এ শ্রেষ্ঠ। হ্যাঁ? তো টিনটা নেবেতে কবি 1793 সালে উনি একবার নর্থ ওয়েলসের পথে উনি পায়ের যাত্রা করছিল। তো পথে যেতে যেতে টিনটা নামক একটা গির্জা দেখতে পাচ্ছি, গির্জাটা ভগ্ন প্রায়, হ্যাঁ, এটা একটা নদীর একটা কিনারে। তো এই যে গির্জার চারপাশে মনোরম যে প্রাকৃতিক পরিবেশ কবিকে খুব আকৃষ্ট করেছিল। ওই 5 বছর পর আবার এই তিনটা নাইব অঞ্চল দিয়ে উনি আবার যাচ্ছিলেন। তো এই যে উনি এটা প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন, এবং উনি মনে করেন যে যে প্রকৃতি মানুষের জীবন আনন্দ ও শান্তি এনে দিতে পারে। যে আমাদের যখন খুব মন খারাপ হয়, আমরা যখন প্রকৃতির কাছে যাব, কই বলেন যে তখন প্রকৃতি আমাদের মনটাকে হিল করে দিতে পারে। খুব দুঃখ লাগলে আমরা যখন পাহাড়ের কাছে যাই, আমরা যখন সমুদ্রের কাছে যাই, তখন আমাদের মনের ব্যথা বেদনা কিন্তু ভালো হইতে পারে। কবি প্রকৃতির সঙ্গে একটা আধ্যাত্মিক সম্পর্ক অনুভব করেন। এটি হচ্ছে আমাদের এই তিনটা নেবে কবিতার বিষয়বস্তু। সো এখানে কবি একটা কথা বলে, ফেমাস করে লাইন আছে, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। সো নেচার কখনো বিট্রে করবে না যে হার্ট তাকে ভালোবাসে। দ্য বেস্ট পোর্শন অফ এ ম্যানস লাইফ ইজ লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ। এটা মানুষের লাইফের বেস্ট পোর্শন বলছে কবি। আর এই যে তোমার নদীর যে শব্দটা, পাহাড় থেকে বয়ে আসা নদীর শব্দটাকে কবি বলছে সফট ইনল্যান্ড মারমারের সাথে তুলনা করছে। যে মারমার একটা মারমার যদিও আমাদের হার্টের ভালভের মধ্যে রক্ত প্রবাহিত সময় এক ধরনের ধ্বনি ক্রিয়েট হয়, মানে পাতার মর্মধ্বনি ধ্বনি, হ্যাঁ, এটা হলো মারমার বলে। তো কবি এখানের মধ্যে এই যে বহমান যে নদী মাউন্টেন স্প্রিং থেকে আসছে, তাকে উনি একটা ইনল্যান্ড মারমারের সাথে কম্পেয়ার করছে। কবির আরো কিছু বিখ্যাত কবিতা আমরা দেখি। এটা তোমরা পড়ছিলাম আমাদের প্রথম ক্লাসে। কবিতার নাম হলো দ্য ডেফোডিলস, তারটার নাম হলো আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। এটা থিমটা হচ্ছে থিম অফ বিউটি গিভস আ ডাবল প্লেজার। এবং কবি এখানে বুঝাইছে যে আমাদের যে স্ট্রাইকেন হার্টকে কি করতে পারে, আমাদের নেচার হিল করতে পারে। সো নেচার হিলিং পাওয়ার আছে। এখানে কয়েকটা লাইন এখানে আমি কবিতার পাশে দিয়ে দিছি। তো প্রথম লাইনটা, আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, এই যে আমি মেঘের মতো ভাসতেছিলাম, এই লাইনটা পরীক্ষা প্রায় আসে যে আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, এটা কিসের এক্সাম্পল? আমরা পড়াছিলাম একটা সিমিলার এক্সাম্পল, যেখানে এখানে অ্যাজ আছে। কোন কবিতা? দ্য ড্যাফোডিলস কবিতার। আরেকটা লাইন, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। এই দুই লাইনটা ড্যাফোডিল কবিতার জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এবং কোন কবির। দ্য ফ্ল্যাশ মানে ঝলক, আপন দ্যাট ইনওয়ার্ড আই, অন্তর্মুখী চোখের যে ঝলক, হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, যেটা সলিটিউডের ব্লিস। এখানে একটা লাইন যেটা ছিল আমাদের আমরা পড়ছিলাম যে হাইপারবোলার এক্সাম্পল, 10,000 saw at a glance, যে কবি এক নিমিষে সে 10,000 ডেফোডিল দেখছে। তাহলে এই তিনটা ফেমাস লাইন, আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, 10,000 saw at a glance এবং দ্য ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই, এই তিনটা লাইন ডেফোডিল থেকে মোস্ট ফেমাস লাইন। পরীক্ষা আসে যে কে লিখছে এবং কোন কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এখানে তোমাদের একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। আমরা
টু ড্যাফোডিল পড়ছিলাম রবার্ট হেরিকের। এটা কি ছিল এখানের মধ্যে, যে ড্যাফোডিল ফুল সে কিন্তু তোমার সকালে ফুটতেছে, আবার সন্ধ্যার আগে সে ঝরে পড়তেছে, তার মানুষের জীবনটা যে খুবই ছোট, এটা রবার্ট হেরিক বুঝেছিল। এটা ছিল আমাদের টু ড্যাফোডিল কবিতা। আর ওয়ার্ডসওয়ার্থের এটা ছিল দ্য ড্যাফোডিল। তাহলে দুইটা দুরকম। এখন তোমাদের যখন এখানে কনফিউশনে পড়ে যাবা পরীক্ষার হলে যে দ্য ড্যাফোডিল নাকি টু ড্যাফোডিল, তখন মনে রাখবা ওয়ার্ডসওয়ার্থ আর রবার্ট হেরিক এই দুজনের মধ্যে বড় কবিকে তুমি চোখ বন্ধ করে বলবো ওয়ার্ডসওয়ার্থ, নিঃসন্দেহে ওয়ার্ডসওয়ার্থ বড় কবি। বড় কবি তো হলো দা। আমরা আর্টিকেল দা কখন যুক্ত করি, কেউ খুব গ্রেট ওটা বোঝানোর জন্য, তাই না? তাহলে যে বড় কবি সে লিখছে দা, দা ড্যাফোডিল। তাহলে এইভাবে মনে রাখতে পারো, আমি এইভাবে মনে রাখছি। আর ড্যাফোডিল নামে আরেকটা কবিতা আছে টেড হিউজের, সেটা অত গুরুত্বপূর্ণ না, মেনলি এই দুটা। সলিটারি রিপার এটা ওয়ার্ডসওয়ার্থ তার একটা বিখ্যাত কবিতা, যেখানে একটা মেয়ে সে শস্য আহরণ করতেছে, এই যে ধান বানতেছে এখানের মধ্যে, হ্যাঁ। তো এই যে একাকি একটা মেয়ে গান গাইতেছে, তো কবি দেখলেন যে ফসল কাটতে কাটতে সে যে গানটা গাইতেছে সে এত মধুর এত গভীর, কবি কিন্তু গানটার অর্থ বুঝে না, কিন্তু কবি বুঝতেছে গানটা এত সুরলা যেটা কবির মনে খুব গভীর একটা প্রভাব ফেলে। তো একাকি মেয়েটার গান নিয়ে কবি লিখে ফেলেন দ্য সলিটারি রিপার। এখানে তোমার লাইন মনে রাখবা, বি হোল্ড হার। আচ্ছা, বি হোল্ড মানে হচ্ছে দেখা কোনো কিছু, মানে বিমুগ্ধ হয়ে দেখা, বি হোল্ড হার, হ্যাঁ, মানে তাকে দেখো। সিঙ্গেল ইন দ্য ফিল্ড, তাহলে তুমি এখন বুঝতে পারবে না যে সিঙ্গেল ইন দ্য ফিল্ড বি হোল্ড হার এটা নিশ্চয়ই তাহলে একটা মেয়েকে বোঝানো হয়েছে সলিটারি রিপার, যে একাকি নীরবে শস্য আহরণ করতেছিল সেই মেয়েটাকে। তো এই লাইনটা তাহলে ইনশাল্লাহ পারবা। এবং সেই মেয়েটা গান গাচ্ছিল, কবির কাছে খুব ভালো লাগছিল। কবি বললেন, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। এটা শেষ দু লাইন। তাহলে পরীক্ষার প্রশ্ন আসে কিভাবে, যে এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে বা কে লিখছে, দুইভাবে প্রশ্ন আসতে পারে। বিষয়বস্তু জানলে তোমার জন্য সহজ হবে। দ্য প্রিলুড এটা হচ্ছে কবির একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। আমরা বলছিলাম নিজেই নিজের জীবনে লিখলে ওটা বলা অটোবায়োগ্রাফি, হ্যাঁ, নিজে নিজের জীবনে লিখলে ওটা বলা হয় অটোবায়োগ্রাফি। আর অন্য কেউ লিখে দিলে সেটা শুধু বায়োগ্রাফি। ওকে, এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রথম দর্শন তত্ত্বের কাব্য। এটা কবি 17 বছর ধরে রচনার চেষ্টা করেছিলেন, কিন্তু ওই কাব্যটি অসমাপ্ত হয়ে গেছে। কবিতার নাম হলো দ্য রিক্লোস, দর্শন তত্ত্বের কাব্য। লুসি নামক একটা মেয়েকে নিয়ে এরকম তোমার 5টা কবিতা ছিল, 5টা কবিতার ছোট একটা সিরিজ, নাম হচ্ছে দ্য লুসি পোয়েমস। জাস্ট নামগুলো একটু নাইস টু নো, 5টা লুসি কবিতা, জাস্ট নাইস টু নো। যে মেয়েটাকে নিয়ে উদ্দেশ্যে কি কি নাম, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, শি ডিওয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েস, ট্রাভেলড অ্যামং আ নোন ম্যান, 3 years she grew in sun and shower। মানে ওই মেয়েটাকে উদ্দেশ্য করে সে 5টা কবিতা লিখছে। আর স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। হ্যাঁ, সো এখানের মধ্যে জাস্ট নাইস টু নো, তুমি একটু জেনে রাখলা যে 5টা কবিতার কি জিনিস। বিষয়বস্তু হলো এই মেয়েটার উদ্দেশ্যে লুসি নামক একটা মেয়েকে নিয়ে তোমার উনি 5টা ছোট কবিতা সিরিজ লিখছিল, যেটা নাম হলো দ্য লুসি পোয়েমস। মাইকেল নামক একজন বয়স্ক ব্যক্তি, তার অনেক তার যখন অনেক বয়স হয়ে যায়, 70 বছর হয়ে যায়, তখন তার একটা ছেলে হয়। হ্যাঁ, তো সে খুব কঠোর পরিশ্রমী, সে তো পরিশ্রম করে সে নিজের জন্য এবং পরিবারের জন্য সে তোমার হচ্ছে যে ফসল উৎপাদন করে। তো এখানে তাদের অনেক বৃদ্ধ বয়সে একটা ছেলে হয়, ছেলের নাম হলো লুক। তো লুক রে তারা হচ্ছে বিদেশে পড়তে পাঠায়। হ্যাঁ, তো কিছুদিন পর এখন ওদের জন্য খুব কষ্টকর যে এত বুড়ো বয়সে একটা ছেলে হলো এবং ছেলেটা বিদেশে পড়তে পাঠাইছে। তো তারা প্রথমে টেনশন করতেছিল ছেলে দেখে হয়তো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, খুব টেনশন করতেছিল। কিন্তু ছেলে যখন পাঠায়, ছেলে প্রথম কিছুদিন ওদেরকে চিঠি টিঠি পাঠাইতো। একটা সময় শহরে গিয়ে ছেলেটা পথভ্রষ্ট হয়ে পড়ে। হ্যাঁ, বড় ভাইদের পাল্লায় পড়ে সে পথভ্রষ্ট হয়ে যায় এবং পরিবারের আশা পূরণ করে ব্যর্থ হয়, পরে বাবার সাথে আর কোনো যোগাযোগ রাখে না। তো এটা মাইকেলের জীবনে তার একটা অপূরণীয় ক্ষতি নিয়ে আসে এবং সে শেষ পর্যন্ত দুঃখ নিয়ে সে মারা যায়। তার কাহিনী নিয়ে হলো মাইকেল দ্য কুকু, টু দ্য কুকু। তাহলে কুকুকে উদ্দেশ্য করে এই কবিতা লিখছে। আর একটা কবি দ্য এক্সকারশন, এটা কবি অনেক লম্বা সময় ধরে কবি লিখছে। 1797 সালে শুরু করছে, একদম কত 17 বছর লাগছিল, 14 সালে যা শেষ করছে। এতক্ষণ যা যা পড়লাম, মাইকেল তার প্রিয়তমা লুসির সাথে দেখা করার জন্য ভ্রমণ করে মার্চ মাসে টিনটা নেভেতে গেল। সেখানে লুসি একাকী শস্য কাটার ডিউটি করে। যাওয়ার পথে মাইকেল কুকু ও ড্যাফোডিল ফুল নিয়ে গেল। সো নেমনিক মনে না থাকলে কোনো সমস্যা নেই, আমার এমনি কোনোদিন মনে থাকে না। তারপরও তুমি ওয়ার্ডসওয়ার্থ যেহেতু অনেক বড় কবি, ওনার কবিতাগুলো মনে রাখতে পারো। তাহলে মাইকেল, দ্য প্রিলুড অটোবায়োগ্রাফিক্যাল না, লুসি পোয়েম, দ্য এক্সকারশন দ্য রিটেন ইন মার্চ, টিনটা নেবে, দ্য রিক্লুজ দর্শন দত্তের কাব্য, সলিটারি রিপার, ও টু ডিউটি, কুকো এবং ড্যাফোডিলস। ওয়ার্ডসওয়ার্থের আরো কয়েকটা বিখ্যাত কোটেশন দেখি আমরা। লেট নেচার বিউ টিচার। উনি বলতেছে যে টিচার
নেচারকে তোমার টিচার বানাও। চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, এটাকে বাংলা করেছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। এই কবিতাটার তোমার নাম হচ্ছে মাই হার্ট লিভস আপ হোয়েন আই বিহোল্ড। ওনার ইন্টিমেশন অফ ইমর্টালিটি, এই কবিতাটা বিখ্যাত লাইন আছে, আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপ অ্যান্ড ফরগেটিং, মানে আমাদের জীবন হচ্ছে আর কিছুই না, স্লিপ অ্যান্ড ফরগেটিং, ছোট্ট জীবনটা। ওশানকে উনি কম্পেয়ার করছে মাটি হারমোনিস্টের সাথে। এই যে ঢেউগুলো আসতেছে মনে হয় একটা মাটি হারমোনিস্ট। আমরা আজকে পোয়েট্রির কয়েকটা সংজ্ঞা দেখবো যে কবিতাকে সংজ্ঞায়িত করছে কিভাবে কবি। ওয়ারসাদ বলছে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। তো এই যে পাওয়ারফুল ফিলিং এর স্পন্টেনিয়াস ওভারফ্লোটা হচ্ছে পোয়েট্রি ওনার কাছে। ইট টেক্স ইজ অরিজিন কোত্থেকে, ফ্রম ইমোশন। ইমোশনটা কোত্থেকে, রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। তাহলে ট্রাঙ্কুইলিটিতে আমরা যে ইমোশন রিকালেক্ট করি, আমাদের স্মৃতি থেকে যে ইমোশনটা আমরা স্মরণ করতেছি, এবং সেখান থেকে আমাদের পাওয়ারফুল ফিলিংগুলো আছে, সেটা হচ্ছে আমাদের পোয়েট্রি। এটা উনি প্রিফেস টু লিরিক্যাল বালার্দের মধ্যে এই লাইনটা লিখছিল, যেখানে উনি রোমান্টিক কাব্যতত্ত্ব ঘোষণা দিছিল। তার মানে আমরা খুব সাধারণ মানুষের যে ভাষায় খুবই স্পন্টেনিয়াসলি তোমার যে পাওয়ারফুল ফিলিংগুলো আসে আবেগ এবং স্মৃতি থেকে, সেটা কবিতার বিষয়বস্তু। শুধু রাধারানীকে নিয়ে কেন কবিতা লিখতে হবে? অর্থাৎ আরো কঠিন একটা ডেফিনেশন দিচ্ছে উনি, পোয়েট্রিকে বলছে পোয়েট্রি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ অল নলেজ। তার মানে পোয়েট্রি হচ্ছে ফার্স্ট এবং লাস্ট অফ অল নলেজ, সবচেয়ে শক্তিশালী নলেজ হলো পোয়েট্রি। কবিতা কি জিনিস খুব সুন্দর একটা সংজ্ঞা দিচ্ছে আল মাহমুদ। কবিতা চরের পাখি, কুরনো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লানমুখ বউটির দড়ি ছেড়ে হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীলখামে সাজানো অক্ষর। কবিতা যেন মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার। তাহলে দেখো কবিতা খুবই সাবজেক্টিভ একটা ব্যাপার। কবির কাছে কিন্তু মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার, ওয়ার্ডসওয়ার্থের কাছে কিন্তু কবিতা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ অল নলেজ। ওয়ার্ডসওয়ার্থের কাছে কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। হ্যাঁ, লাইনটা মনে রাখবো, স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। তো এসটি কলেজে যাওয়ার আগে আমরা একটু ছোট্ট করে রিভিউ করে আসি, যেহেতু আমাদের সবচেয়ে বড় কবি এখানের মধ্যে ওয়ার্ডসওয়ার্থ। তাহলে কি কি দেখলাম আমরা ওয়ার্ডসওয়ার্থের? ওয়ার্ডসওয়ার্থ লেক পোয়েটের একজন, ওরশিপ অফ নেচার, নেচার পালি সবগুলো ওয়ার্ডসওয়ার্থ দেখা দিবা। পোয়েট অফ চাইল্ডহুড, উনি একজন পোয়েট লরিওটো বটে। ফ্রেঞ্চ রেভলিউশন তার অনুপ্রাণিত হয়েছিল না। ধর্মবিশ্বাস হলো প্যানেনথেইজম, লিরিক্যাল ভাব প্রকাশ করানো বন্ধুর সাথে। এখানে আমাদের শ্রেষ্ঠ কবিতা হলো টিনটা নেবে। তাহলে টিনটা নেবের মধ্যে বিখ্যাত লাইনগুলো হচ্ছে যে হার্ট নেচারকে লাভ করছে, সে কখনো বিট্রে করবে না। মানুষের লাইফের বেস্ট পোর্শন কোনটা, লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্ট অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ। আর উনি হচ্ছে যে মাউন্টেন স্প্রিং থেকে যে নদী গড়ায় আসতেছে তার উদ্দেশ্যে সে বলছে, এখানের মধ্যে ইনল্যান্ড মারমার ওয়ার্ডটা মনে রাখতে পারো। ড্যাফোডিল, এটা আমরা অসংখ্যবার আসছে আমাদের। এখানে লাইন কি কি মনে রাখবো আমরা, আই ওয়ান্টেড লোনলি এজ এ ক্লাউড, তারপর 10,000 saw at a glance এবং দ্য ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। তারপর আমরা মনে রাখছিলাম টু ড্যাফোডিল লিখছিল রবার্ট হেরিক, আর দা ড্যাফোডিল লিখছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বড়কে ওয়ার্ডসওয়ার্থ, তাহলে ছিল দা ড্যাফোডিল। সলিটারি রিপার, একটা মেয়ে এখানে এক এক শস্য আরোহণ করতেছিলাম, গান গাচ্ছিল তাকে নিয়ে। তো এখানে মেয়েটাকে সে বলছিল বিহোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড। হ্যাঁ, আর দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, ওই মেয়েটা গান গাচ্ছে সেটার উদ্দেশ্যে সে বলছে লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর। প্রিলুড, এটা হচ্ছে ওনার অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। দ্য রিক্লুস, এটা দর্শন দত্তের কাব্য। আর লুসি নামক একটা মেয়েকে নিয়ে 5টা ছোট কবিতা, লুসি পোয়েমস। মাইকেল নামক একজন ব্যক্তিকে নিয়ে মাইকেল। আর কুকুর উদ্দেশ্যে টু দ্য কুকু। এটা উনি অনেক বছর লাগে শেষ করছে, দ্য এক্সকারশন। সো হোয়াটসঅ্যাপ শেষ হয়ে গেল আমাদের। হোয়াটসঅ্যাপ আমাদের পোয়েট্রিকে সংজ্ঞা দিয়ে দিচ্ছে এখানের মধ্যে, স্পন্টিনিয়াস ওভারফ্লো বলছে, ফার্স্ট অ্যান্ড লাস্ট নলেজ বলছে। ওকে, আসি আমরা হোয়াটসঅ্যাপের বন্ধু এসটি কলেজের কাছে। তো এসটি কলেজের তার টাইটেলগুলো একটু দেখি। পুরো নাম হলো স্যামুয়েল টেইলর কোলরিজ। উনি কিন্তু লেক পোয়েট, ওই যে লেক ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করছে। এবং উনি কবি না, উনি একদম ক্রিটিকও ছিল, সাহিত্য সমালোচকও ছিল। ওনাকে বলে পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। উনি একজন শুধু কবি কবি না, এক লিটারারি ক্রিটিকও ছিল। ওয়ার্ডসওয়ার্থ ছিল, ওয়ার্ডসওয়ার্থ কি করছে, তার লিটারারি ক্রিটিক আছে এবং লেক পোয়েট তিনজনের একজন। ওনাকে বলে পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। আর ওনার কাব্যের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সাসপেনশন অফ ডিসবিলিফ। এটা কি জিনিস, যখন তুমি পড়বা তখন এই জিনিসটা সম্ভব না, অবিশ্বাসটা সাময়িকভাবে বাদ যায়, এটা কল্পনার জগতে প্রবেশ করে। তোমরা যারা হেনরি রেডার হ্যাগার্ডের উপন্যাস পড়ছো সেবা প্রকাশনীর, তো উনি যখন রিটার্ন অফ শি লিখছে, তো শি পড়লে কি মনে হয়, মানে মনে হচ্ছে না বাস্তব, মনে হচ্ছে এরকম আসলে একটা শি আছে। হ্যাঁ, শি পড়লে মনে হয় এই যে
হেনরিয়েটা হ্যাগার্ড যখন তোমার দর্শকরা যখন এমন একটা জগতে নিয়ে যাচ্ছে, এটা যে অবাস্তব এটা কিছুক্ষণের জন্য মনে হয় না, মনে হয় যেন এটা বাস্তব, এটা আসলেই তো এরকম, তাই না? আমাদের স্টিকোল্ডার্সের লেখাগুলো এরকম যে এই বাস্তবতা সীমাবদ্ধতা কিছুক্ষণের জন্য দর্শক ভুলে যায়। হিউমার বই বলে এরকম মনে হয় না আমাদের কাছে যে মানে সুপার ন্যাচারাল ব্যাপার, কিন্তু হিউমার ক্ষেত্রে মনে হয় যেন এটাই নর্মাল, এটাই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? তাহলে এই যে দর্শক কিছুক্ষণের জন্য ভুলে যায় যে এটা ভাই এটা একটা অবাস্তব ব্যাপার, এটা সাসপেনশন অফ ডিসবিলিফ। মানে দর্শক এই ডিসবিলিফের মধ্যে সাসপেনশন হয়ে যাচ্ছে তার। প্রশ্ন কেমন আসতে পারে? স্টিকোলজিসের সাহিত্য বৈশিষ্ট্য কোনটা? সাসপেনশন অফ ডিসবিলিফ। প্রশ্ন আসতে পারে যে সাসপেনশন অফ ডিসবিলিফ এটা কার সাহিত্যের বৈশিষ্ট্য, এরকম আসতে পারে। সাসপেনশন অফ ডিসবিলিফ এটা কোন গ্রন্থে উল্লেখ করছে? বায়োগ্রাফি লিটারারিতে উল্লেখ করছে, সাহিত্যের আত্মজীবনী, সাহিত্যের জীবনীতে উল্লেখ করছে এই লাইনগুলো। হ্যাঁ, অনেকভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে সাসপেনশন অফ ডিসবিলিফ পাইলে দিবে স্টিকোলজিস। তো এটা এমন একটা কবিতা দেখি আমরা, দ্য রাইম অফ দ্য অ্যানসান মিলিনার। অ্যানসান মিলিনার কি করছে দেখি একটু। অ্যানসান মিলিনার সে হচ্ছে একটা বিবাহ অনুষ্ঠানে গেছে, তো সে এখানে সে তিনজন অতিথিকে থামায় সে নিজের গল্প বলা শুরু করে যে সে একবার দক্ষিণ অভিমুখে গেছিল, আবহাওয়া খুব শান্ত ছিল। হ্যাঁ, তো তো সব কিছু ঠিকঠাক আছে, আবহাওয়া ভালো আছে। একটা আলবার্টাস পাখি জাহাজের উপর উড়ে আসছে, সে কোনো কথাবার্তা ছাড়া আলবার্টাস পাখিটাকে সে গুলি করে দিছে, ধনুক দিয়ে পাখিটাকে হত্যা করলো সে। তো এর সাথে সাথে আবহাওয়া খারাপ হয়ে গেল। নাবিকেরা বললো যে তোমার কারণে, তুমি কেন আলবার্টাস পাখিটা মারি ফেললা? হ্যাঁ, সবাই ওকে এমনিতে আলবার্টাসকে ওর গলায় ঝুলাই দিছে। একটা বাতাস থেমে গেছে একটা সময়, সমুদ্রের সব পানি পচে গেছে, সমুদ্রের মধ্যে যে তোমার প্রাণীগুলো আছে এগুলো পচে গেছে। হ্যাঁ, সমুদ্রের পানিগুলো এমন অবস্থা, চারিদিকে এত পানি, তো খাবার মতো এক ফোঁটাও নাই। একটা বিভৎস একটা কন্ডিশন ক্রিয়েট হয়েছে। একটা সময় ওর আস্তে আস্তে তীরের দিকে আসে, তখন প্রবল বৃষ্টি হয়, এবং একটা সময় তোমার ওদের নৌকাটা ডুবে যায়, ও সাঁতরায় আসে কুলে উঠে। তো এই গল্পটা যখন বলে এটা তো অবাস্তব একটা জিনিস মনে হচ্ছে, কিন্তু আমার কিছুক্ষণ যে মনে হবে না, এটা আমার বাস্তব মনে হয়। এটা সাসপেনশন অফ ডিসবিলিফ। তো এখানে কটা লাইন, ওয়াটার এভরিওয়্যার, চারিদিকে পানি কিন্তু খাওয়ার মতো এক ফোঁটা নয়, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, সমুদ্রের সব পানি নষ্ট হয়ে গেছে এখানের মধ্যে। এলুন এলুন, অল এলুন, এলুন মানে ওয়াইড ওয়াইড সি, এই সবগুলো অ্যান্সার মিরান্ডারের লাইন। উইথ মাই ক্রস বউ শর্ট দ্য অ্যালবার্টাস, বউ মানে তো ধনুক দিয়ে, ও ধনুক দিয়ে আলবার্টাসটা শর্ট করে দিছে। এটা মোরালটা কি? মোরালটা হচ্ছে হি প্রেইড বেস্ট হু লাভ বেস্ট, অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল। যে যত ছোট হোক না কেন, জগতের সৃষ্টিকে ভালোবাসাটা হচ্ছে সর্বোচ্চ ইবাদত। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এটা হচ্ছে এই অ্যানসার মেরিনারের তোমার বিষয়বস্তু। যে আলবার্টাস পাখিটা তুমি মেরে ফেললা কেন, মেরে ফেলা কেন, ওদের জীবনে খুবই অভিশাপ নেমে আসে। এটা একটা গথিক একটা তোমার হচ্ছে পোয়েম। গথিক ফেমাস মানে হরর বলতে পারো, ভয়ঙ্কর টাইপের জিনিস, যেটা প্রচন্ড ভয় পাবা, এরকম একটা পোয়েম। সো এর নাম হলো ক্রিস্টাবেল। যে মেয়েটা ছবি দেখো, মেয়েটা ছবি কি ভয়ঙ্কর, হ্যাঁ, হররের মতো দেখতে, ভ্যাম্পায়ারের মতো লাগে ওরে। সো এটা ক্রিস্টাবেল। কুবলা খান এই কবিতাটা কবি তোমার উনি ওপিয়াম খেতেন, তো ওপিয়াম খেয়ে উনি ঘুমায় গেছে। ঘুমে যাওয়ার পরে এরপর ওখানের মধ্যে এই লাইনটা আমার মাথায় আসে, একজন গেস্ট আসে, গেস্টের কারণে উনি ঘুমতে উঠে যায়। তো এই জন্য ওনার কবিতা উনি শেষ করতে পারেন নাই, যে কয়েকটা লাইন উনি ঘুমের মধ্যে স্বপ্নে পাইছিলেন সে কয়েকটা লাইন উনি লিখে ফেলছিলেন। তো এখানে মূলত তোমার, তোমরা জানো যে মঙ্গল নৃপতি কুবলা খান ডেঞ্জারাস, তাই না? তো সে একটা প্রাসাদ বানাইছে, হ্যাঁ, অরণ্য ঘেরা একটা প্রাসাদ, হ্যাঁ, ঝর্ণাধারা শোভিত একটা স্থান এখানের মধ্যে। তো কুবলা খান এখানের মধ্যে সে গুহা কেটে ঝর্ণা বানাইছে এখানের মধ্যে, ঝর্ণার একদম ঝর্ণার পানি, ঝর্ণাধারের পানি একদম শেষে গিয়ে সমুদ্রের মধ্যে যায় পড়তেছে। তো চারিদিকে খুব দেয়াল ঘেরা থাকবে, ওখানে বাগান থাকবে, হ্যাঁ, একদম জান্নাতের একটা ফিল পাওয়া যাবে এখানের মধ্যে, পাহাড়ি ঝর্ণা থাকবে। এই জিনিসগুলো কবি স্বপ্নের মধ্যে উনি দেখছিলেন, তখন উনি এটা বিষয়বস্তুটা কবিতা আকারে লিখে ফেলেন। হ্যাঁ, তো বলা হয়ে থাকে এখানে কবি এটা পরের বিষয়বস্তু হয় ভুলে গেছিলেন, অথবা একজন গেস্ট আসার কারণে পরে উনি হচ্ছে যে ঘুমতে উঠে যাওয়ার কারণে পরে উনি আর এটা লিখতে পারেন নাই। এই প্রাসাদটার নাম হলো জানাডু। হ্যাঁ, সো এখানে যে প্রাসাদ ডোম, প্লেজার ডোম, এটা হলো জানাডু নামক স্থানে। নদীর নাম হলো আলফ। হুম, আর উনি পারচাস হিস পিলগ্রিমেজ পড়ার পর উনি ঘুমে গেছিল, সে ঘুমের মধ্যে উনি এটা পান। আর পরলোক থেকে একজন গেস্ট আছে সেই জন্য ধরে নেওয়া হয় উনি এটা শেষ করতে পারেন নাই। এটা থিমটা কি? থিমটা হচ্ছে ওনার যে কল্পনার যে পাওয়ার, ক্রিয়েটিভিটি যে পাওয়ার, এটাই। তো এই কবিতার সাবটাইটেল হলো ভিশন ইন ড্রিম আ ফ্র্যাগমেন্ট, তার মানে এটা একটা খণ্ড, মানে এটা পুরোটা হচ্ছে উনি ওনার মনে ছিল না। আ ভিশন ইন এ ড্রিম আ ফ্র্যাগমেন্ট, কুবলা খান। এটাও খুব বিখ্যাত কবিতা ওনার। ওকে, তাহলে যেখানে এই সাসপেনশন অফ ডিসবিলিফটি উনি ব্যাখ্যা করছে,
তো বইটার নাম হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া, তার মানে সাহিত্যের, আচ্ছা এখানে মনে রাখবা এটা ওনার নিজের আত্মজীবনী নয়, এটা সাহিত্যের আত্মজীবনী, বায়োগ্রাফি লিটারারিয়া, সাহিত্যের আত্মজীবনী, সাহিত্যের জীবন চরিত। এখানে প্রথম কিছু পরিচিত উনি দার্শনিকতা করছে। এখানে মূলত উনি জার্মান দার্শনিক, উনি হচ্ছে কান্টের দার্শনিক তত্ত্ব দিয়েছিল। কান্ট বলতেন সাবজেক্টিভিটি ইজ অ্যাস্থেটিক কোয়ালিটি, এই যে আমরা যেটা অবজেক্টিভ, যে সব মানুষ একই রকম আনসার দিবে, হ্যাঁ, যেটা এক একজনের কাছে এক এক রকম মনে হয়, এটা অ্যাস্থেটিক কোয়ালিটি। সো উনি বললেন এটা হলো শিল্পের প্রধান গুণ। ফরাসি বিপ্লবের পর যখন ফ্রান্স যখন এরকম ইনভেট করবে করে মনে হচ্ছে গ্রেট ব্রিটেনকে ইনভেট করে ফেলবে, হ্যাঁ, ওই সময় উনি ব্রিটিশ পিপলকে ওদেরকে সিম্প্যাথাইজ করে কবিতা লেখে ফিয়ার্স ইন সলিটিউড। নাটিঙ্গেল পাখির প্রতি উনি লেখে দ্য নাটিঙ্গেল। নাটিঙ্গেলকে নিয়ে কিন্তু অসংখ্য কবিতা আছে, আমরা দেখবো নাটিঙ্গেলকে নিয়ে বেস্ট কবিতাটা কে লিখছে সেটা আমরা পড়বো আর তোলা থাকবো এখন, হ্যাঁ। তো এখানে আমাদের নাটিঙ্গেলে আমরা কি কি পাইলাম, তোমরা আগের ক্লাসে ও নাটিঙ্গেলটা দেখছিলা, জন মিল্টন, হ্যাঁ, ও নাটিঙ্গেল জন মিল্টন, হ্যাঁ। এসটি কলেজ লিখলো দ্য নাটিঙ্গেল, এসটি কলেজ দ্য নাটিঙ্গেল। আর নাটিঙ্গেলের প্রতি হচ্ছে বেস্ট পোয়েমটা যে লিখছে সে হচ্ছে জন কিটস, ও টু এ নাটিঙ্গেল। নাটিঙ্গেল নিয়ে তাহলে আমরা তিনটা কবিতা পেলাম, দ্য নাটিঙ্গেল, এস টি কোলরিজ দ্য নাটিঙ্গেল, টি দ্য নাটিঙ্গেল, হ্যাঁ, জন মিল্টন ও নাটিঙ্গেল, আর ওড, ওড মানে হচ্ছে যেটা গীত কবিতা, এটা লিখছে জন কিটস। কোল্ডিজে তাহলে আরেকটা কবিতা পাইছিলাম আমরা, ক্রিস্টাবেল, এটা গোথিক সুপার ন্যাচারাল পোয়েম। আর বাকি যে তিনটা, এই তিনটা হচ্ছে নাইস টু নো, যারা অলরেডি বাকিগুলো মুখস্থ হয়ে গেছে তারা বাকিগুলো তুমি পড়তে পারো। ডিজেকশন অ্যান্ড ওড, হ্যাঁ, এটা হলো ডিপ্রেশন আর লস্ট ইমাজিনেশন নিয়ে, হ্যাঁ। তার ফার্স্ট অ্যাট মিড নাইট, এটা একটা কনভারসেশন পোয়েম। দেখো আমাদের প্রশ্ন ব্যাংক যখন তুমি সলভ করতে যাবা পিটু এর ওয়েবসাইট অথবা বইয়ের প্রশ্ন ব্যাংক, তাহলে এগুলো তুমি পাবা এখানের মধ্যে, হ্যাঁ। তো এটা নিয়ে তোমার টেনশনের দরকার নেই। এখানে কেউ 15তে 13 পাবে, কেউ 15তে 15 টার্গেট থাকবে কারো কারো। এখন 15তে 15 যখন টার্গেট থাকবে তখন তো কিছু বাদ দিতে পারবে না তুমি আসলে। তাহলে বাকি যে তিনটা কবিতা সেটা নাইস টু নো, এটা তুমি সেকেন্ড লিস্টে রাখো। বাকিগুলো যদি পারো তাহলে এগুলো তুমি পরে পড়ো, ওকে। কিন্তু তুমি বাকি যেগুলো বলছো সেগুলো তুমি হচ্ছে আগে পড়ে ফেলো, সেগুলো সবচেয়ে বিখ্যাত। যেগুলো অন্যান্য কবিতা দেখবো, অন্যান্য কাজ দেখবে, সেগুলো তুমি নাইস টু নো। উনি একটা কথা বলছিলেন, কমন সেন্স ইজ অ্যান আনকমন ডিগ্রি, যেটাকে আমরা বলি উইজডম। আমরা এসটি কোল্ড্রিজকে একটা রিভিউ করে আসি। তাহলে এসটি কোল্ড্রিজের আমরা হচ্ছে ওনাকে কি কি বলতে পারি, এসটি কোল্ড্রিজকে আমরা বলতে পারি উনি সুপার ন্যাচারালিজমের পোয়েট, লেট পোয়েট তিনজনের একজন, এবং লিটারারি ক্রিটিকও ছিল, বায়োগ্রাফি লিটারারি লিখছিল উনি, হ্যাঁ। তারপরে ওনার সাসপেনশন অফ ডিসবিলিফ, এটা ওনার কাব্যের অন্যতম বৈশিষ্ট্য। ওইখানে দ্য রাইম অফ অ্যানসন মিলিয়নেয়ারের মধ্যে একজন অ্যানসন মিলিয়নেয়ারের কাহিনী নিয়ে, ওই দেখো ওরা ওরা আলবার্টাস পাখিটা মায়েরা ওর কাঁধে ঝুলে দিচ্ছে, এখানের মধ্যে সবাই মরে গেছে, ওদের অভিশাপ নামে আসছে। তো এর বিষয়বস্তু হলো হি প্রেড বেস্ট হু লাভ বেস্ট। ক্রিস্টাবেল এটা একটা গথিক পোয়েম, ভয়ঙ্কর আর কি যেটাকে বলে। কুবলা খান এটা ঘুমের মধ্যে উনি স্বপ্নের মধ্যে পাইছিল, এটা পরে উনি ভুলে গেছে বাকিটার পার্ট টু, এটা একটা ফ্র্যাগমেন্ট। কোলরিজের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ আমরা অলরেডি নাম জেনে গেছি, বায়োগ্রাফি লিটারারিয়া, হ্যাঁ। ফিয়ার্স ইন সলিটিউড যখন গ্রেট ব্রিটেনকে ইনভেট করবে ফ্রান্স, এরকম একটা মুহূর্তে ব্রিটিশ পিপলকে সিম্পাথাইজ করে এটা উনি লিখছিল, ফিয়ার্স ইন সলিটিউড। দ্য নাইটিঙ্গেল এটা একটা কনভারসেশনাল পোয়েম, আমরা বলছিলাম কনফিউশন লাগবে তোমার কোথায় কোথায়। তাহলে দ্য নাইটিঙ্গেল, এই জিনিসগুলো তুমি ছোট ছোট কাগজে লিখে লগে লগে রাখবা, কনফিউশনগুলো, হ্যাঁ। কাগজে লিখে, ছোট কাগজে লিখে তোমার বইয়ের মধ্যে পেজের মধ্যে আটকা দিবা, যাতে করে এগুলো রিভিশন দিতে পারো, নাহলে ভুলে যাবা। তাহলে দ্য নাইটিঙ্গেল এস টি কোলরিজ, ও নাইটিঙ্গেল জন মিল্টন, ও নাইটিঙ্গেল জন মিল্টন, হ্যাঁ। আর সবচেয়ে বেস্ট নাইটিঙ্গেল পাখিকে নিয়ে অনেকে কবিতা লিখছে, আর ওড লিখছে কে, জন কিটস। তাহলে ওদেরটা কারাটা ওটস হয়নি, ওড হয়েছে কার, ওট হলে কিটসেরটা ওড হয়েছে, ওকে। আর ক্রিস্টাবেল তো বারবার ভাইগুলো নাইস টু নো, যারা হচ্ছে অতি ব্রিলিয়ান্ট তাদের জন্য, যারা 13-এরও বেশি পেতে চাও, যে আমার 13 পাইলে পোষাবে না ভাই, 14-15, 15-15 লাগবে, তো সেক্ষেত্রে কোনো রিস্ক নেওয়া যাবে না, সেক্ষেত্রে বাকিগুলো তুমি মুখস্থ করো। কিন্তু যাদের 13 বলে যথেষ্ট, ওই আমি যদ্দূর পড়েছি অদ্দূর হলে যথেষ্ট তোমার। কোটেশন, কমন সেন্স ইজ আনকমন ডিগ্রি। আচ্ছা, ওয়াল্টার স্কট, উনি হিস্টোরিক্যাল নোবেলের ফাদার, রিজনাল নোবেলের ফাদার, উনি বাইরে স্কটল্যান্ড। তো প্রথম দিকে উনি হচ্ছে অথর অফ ওয়েভারলি, এই হিসেবে উনি তোমার ওনার উপন্যাসগুলো প্রকাশ করতেন। স্কটল্যান্ডের বার্ড বলা হয় ওনাকে, শেক্সপিয়ারকে যেরকম বার্ড অফ এভন বলা হয়, ওনাকে বলে বার্ড অফ স্কটল্যান্ড। ওনার সবচেয়ে বিখ্যাত হলো আইভানহো, সো এটা মনে রাখবা, আইভানহো এটা সবচেয়ে বিখ্যাত। সেকেন্ড হলো টালিসমান, এটা মনে রাখবা, এটা থার্ড ক্রুসেডকে নিয়ে। আর দ্য হার্ট অফ মিডলোথিয়ান,
হ্যাঁ, তাহলে 1 নম্বর মনে রাখবে আইভ্যানহো, 2 নম্বরে টালিসম্যান। এখন বাকি মনে রাখতে পারলে তুমি হাটা মিডলোথিয়ান এবং ওয়েভারলি এগুলো মনে রাখতে পারো, কিন্তু ওই দুইটা হলো বিখ্যাত। আর এ আইভ্যানহো বইয়ের কাভার। ওনার একটা কবিতা আছে প্যাট্রিয়টিজম, উনি বলে দিস ইজ মাই ওন, মাই নেটিভ ল্যান্ড, প্যাট্রিয়টিজম কবিতা। তো এটা নিয়ে কনফিউশন লাগবে তোমার, যে আমরা সামনে ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা এবং মডার্ন পিরিয়ডে তোমরা যখন আরো বিস্তারিত পড়বো জিনিসপত্রগুলো, দেখবা যে এখানের মধ্যে আমরা রবার্ট ব্রাউনিংকে পড়বো। উনি দ্য প্যাট্রিয়ট নামক একটা কবিতা লিখছে, দ্য প্যাট্রিয়ট। আর ওয়াল্টার স্কটের নাম হলো প্যাট্রিয়টিজম। তাহলে প্যাট্রিয়টিজম হচ্ছে ওয়াল্টার স্কট, আর দ্য প্যাট্রিয়ট হচ্ছে রবার্ট ব্রাউনিং। এরকম কাছাকাছি যে জিনিসগুলো, সেগুলোর মধ্যে প্যাচ লেগে যাবে। প্যামফ্লেট লিখছিল কে? স্যামুয়েল জনসন। প্যামফ্লেট কি জন্য লেখা হয়? তোমার ওই ইলেকশন ম্যানিফেস্টোর মতো একটা ব্যাপার আর কি এরকম। এটা দ্য টালিসম্যানের সে কাভার, যেখানে আসলে তোমার থার্ড ক্রুসেডকে নিয়ে, ক্রুসেডও তোমরা অলরেডি জানো যে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে তোমার যে যুদ্ধ, সেটা হচ্ছে ক্রুসেড। আমরা আসবো একদম এন্টি রোমান্টিক নোবেলিস্টের কাছে। এটা দেখে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে উনি এন্টি রোমান্টিক মানে কি? এটা ওনার মনের মধ্যে কোনো প্রেম ছিল না? না, এরকম না, এরকম না। তো রোমান্টিক মানে কি? রোমান্টিসিজম মানে কি? সাবজেক্টিভিটি, ফিলিংস, ইমোশন, এগুলো রোমান্টিসিজম। রোমান্টিক মানে এটা নরনারী প্রেম। তাহলে জেন অস্টেন এখন আবার সেই ফ্রেমে চলে যাবে। ওই যে আমরা নিউ ক্লাসিক্যাল যুগে দেখছিলাম সামাজিক নিয়ম, ডিসিপ্লিন, ফ্রেম, সেই ফ্রেমের মধ্যে লিখবে। উনি অন্যতম একজন জনপ্রিয় একজন ঔপন্যাসিক। 6টা নোবেল লিখ, 6টা নোবেল লিখে উনি বিখ্যাত। হ্যাঁ, তো এখানে তোমরা ওনার মনে রাখতে পারবে 3টা। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, যারা সিরিজ দেখো তারা দেখতে পারো এটা, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এমা, এই তিনটা মনে রাখবা। হ্যাঁ, আর সর্বশেষ হলো পার্সুয়েশন। আচ্ছা, পোস্টিমাস মানে মৃত্যুর পরে, ওনার মৃত্যুর পরে এগুলো পাবলিশ হয়েছে। তো পার্সুয়েশন হলো সর্বশেষ। হ্যাঁ, তার মনে রাখবা 3টা, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস এবং এমা, 3টা। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সোল্ড নোভেল। এটা 20 মিলিয়নের উপরে তোমার সেল হয়েছিল, হিউজ, তাই না? প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তো এইখানে এটার বিষয়বস্তু হচ্ছে, এটা ওনার সবচেয়ে বিখ্যাত উপন্যাস। এটা প্রথম শিরোনামটা ছিল ফার্স্ট ইমপ্রেশন। তো তখনকার দিনে তোমার এরকম নিজের নামে তোমার একজন মহিলা উপন্যাস রচনা করবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে সামাজিকভাবে অনেক কিছু ছিল। উনি জাস্ট অ্যানোনিমাসলি লিখছে। ওনার লেখকের নাম হিসেবে ছিল বাই লেডি। কোন লেডি এগুলো ছিল না। তো এটা বেনেট পরিবারের 5জন মেয়ে ছিল এখানের মধ্যে: জ্যান বেনেট, এলিজাবেথ বেনেট, মেরি বেনেট, কিটি বেনেট এবং লিডিয়া বেনেট। এলিজাবেথ বেনেটকে নিয়ে আমরা এখন এখানের মধ্যে একটু জানবো। তো এটা এখানে উপন্যাসটাকে বলা হয় তোমার ইংরেজি সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস, যেটা তোমার যে নারীদের জন্য যে উপযুক্ত পাত্র খুঁজে বের করতে হবে, এই যে সামাজিক একটা চাপ আছে। হ্যাঁ, এই চাপের সামাজিক এই চাপকে ঘিরে উপন্যাসটা লেখা হয়। তো এখানে ওরা 5 বোন: জেন, এলিজাবেথ, মেরি, কিটি এবং লিডিয়া। এগুলোর মধ্যে ওদের জন্য উপযুক্ত পাত্র খুঁজে বের করা লাগবে। এটা উপন্যাসের প্রধান কাহিনী। তো এখানে কিছু কথা বলা হয় যে তোমার যে অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা, এগুলো বিবাহের মাধ্যমে অর্জিত হয়। হ্যাঁ, কিছু একটা লাইন আমরা এখান থেকে দেখবো। তো তার আগে বিষয়বস্তুটা একটু জানি। তো এখানে তাহলে 2জন ব্যক্তি, একজন এলিজাবেথ বেনেট, একজন মিস্টার ডার্সি। ওদের প্রেম কাহিনী এটা মূল কেন্দ্র। ডার্সির হচ্ছে প্রাইড, আর এলিজাবেথের হচ্ছে প্রেজুডিস। প্রেজুডিস মানে হচ্ছে কুসংস্কার। তাহলে এলিজাবেথ বেনেট হচ্ছে প্রেজুডিস, আর ডার্সি হচ্ছে এখানের মধ্যে প্রাইড। তো এই যে একজন কুসংস্কার এবং একজন অহংকার নিয়ে ওদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়, কিন্তু যেহেতু এটা উপন্যাস, এই ভুল বোঝাবুঝি আস্তে আস্তে ওদের মধ্যে এটা পরিবর্তিত হয়ে পড়ে, এটা প্রেমে রূপ নেয়। ডার্সির মধ্যে অহংকার কেন? কারণ সে খুব সামাজিক অবস্থান ওর অনেক বেশি, এবং সে মনে করে এলিজাবেথের পরিবার এটা খুব নিম্নবর্ণের। হ্যাঁ, আর এলিজাবেথ পরিবার মনে করে যে ডার্সি হচ্ছে যে তার আচরণ, এবং এটার জন্য তারা মনে করে যে সে খুবই অহংকারী এবং সে দয়াহীন। হ্যাঁ, তো এই যে দুজনে আস্তে আস্তে তোমার মানসিকতা চেঞ্জ হয়ে যাওয়া, এই চেঞ্জ হয়ে যাওয়া কেউ তাদের কাছাকাছি নিয়ে আসে, সেটা হচ্ছে উপন্যাসের বিষয়বস্তু। তো এখানের মধ্যে তোমার একটা লাইন আছে: ইট ইজ এ ট্রুথ ইউনিভার্সালি অ্যাকনোলেজড দ্যাট এ সিঙ্গেল ম্যান ইন পজিশন অফ এ গুড ফরচুন, এ সিঙ্গেল ম্যান ইন পজিশন অফ এ গুড ফরচুন, মানে ও খুব বিশেষ ক্যাডার হয়ে গেছে, ওনার টাকা পয়সা আছে, সব কিছু আছে, মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ। মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ, যেটা একটা ইউনিভার্সালি অ্যাকনোলেজ একটা ব্যাপার। যার অনেক গুড ফরচুন আছে, সে একটা, ওর একটা ওয়াইফ লাগবে। হ্যাঁ, মানে সামাজিকভাবে একটা যে চাপ, যে বিয়ে করতেছো না কেন ভাই, তুমি বিয়ে করতেছো না কেন এখনো। তো এইটা হচ্ছে তোমার সবচেয়ে বিখ্যাত ওপেনিং লাইনগুলোর একটা। এটা এই উপন্যাসের ওপেনিং লাইন। তো বিয়ে না করে তো তুমি থাকতে পারবে না, তাই না? সো সামাজিকভাবে একটা চাপ আছে।
সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এটাও জেন অস্টিনের, এটাও ওনার অন্যতম বিখ্যাত একটা উপন্যাস। এখানে দুই বোন, এলেনর এবং ম্যারিয়ান ড্যাশউড। হ্যাঁ, তো এখানে এলেনর ড্যাশউড হচ্ছে সেন্সের প্রতীক, যে তার মানে নিজের আবেগ নিয়ন্ত্রণ রাখতে সক্ষম, মানে সে তোমার বিবেক দিয়ে যে চলে, মানে সব পরিস্থিতিতে সে খুব শান্ত থাকে। আর ড্যাশউড হচ্ছে সেন্সিবিলিটি, মানে খুবই আবেগপ্রবণ, খুব উচ্ছ্বাসী, খুবই কল্পনাপ্রবণ, মানে যে জীবনকে তোমার বিবেকের থেকে আবেগকে সে বেশি প্রাধান্য দেয়। তো এই যে দুজন ভিন্ন ব্যক্তিত্ব, ওদের মধ্যে দুই বোনের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব, এটা ওদের এই কারণে কী অভিজ্ঞতার সম্মুখীন হয় সেটা নিয়ে সেটার কাহিনী। এমা, আমরা বলছি তিনটা উপন্যাস মনে রাখবা ওনার: প্রাইড অ্যান্ড প্রেজুডিস, তারপরে হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এবং এমা, এই তিনটা মনে রাখবা। সো এটা একটা সমাজ সচেতনতামূলক রোমান্টিক উপন্যাস, যেটা গ্রামীণ শতাব্দীর খুব সূক্ষ্ম রূপ তুলে ধরতেছে এখানের মধ্যে। তো এখানে কিন্তু চরিত্র ছিল এমা উডহাউস। হ্যাঁ, সে খুব ধনী ছিল এবং খুব ওভার কনফিডেন্ট, স্বাধীন চেতা একজন নারী, এবং সে মনে করে সে ম্যাচ মেকার, মানে ঘটক আর কি, সে ঘটকালি সে ভালো করতে পারে বলে তার মনে হয়। তো এমা উডহাউস, সে তার বয়স মাত্র 21, হার্টফিল্ডে থাকতো, খুবই সুন্দর, খুবই ধনী, এবং সে মনে করে বিয়ে শাদী করার কোনো দরকার নাই। অন্য কাউরে সিঙ্গেল পেলে ওরা বিয়ে করে দিতে চাইতো। আমাদের অনেক ধরা বন্ধু বান্ধব আছে এরকম, যে নিজে বিয়ে শাদী করে না, শুধু বলে কিরে তুই বিয়ে করছ না কেন, তুই বিয়ে করছ না কেন, সে নিজে কিন্তু বিয়ে করবে না। তো এমন নিজে সে বিয়ে শাদী করবে না, যে অন্যদেরকে সে শুধু বলে তোমার বিয়ে করো না কেন, বিয়ে করো না কেন, এবং অন্যদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে সে পছন্দ করতো। তো এমন মনে করে যে সে তার কাজের মেয়েকে, মানে পরিচারিকার মেয়ের বিয়ের ব্যবস্থা করছিল, সুতরাং ও একজন সফল ম্যাচ মেকার, ও পারবে এটা। হ্যাঁ, তো তার একজন বন্ধু হ্যারিয়েট স্মিথ, ওর জন্য সে সঙ্গী খুঁজতে থাকে। তো সে মনে করে যে হ্যারিয়েটের জন্য স্থানীয় যে যাজক, ওইখানে যাজক মানে হচ্ছে তোমার তোমার চার্চে যে হুজুর আর কি, সে হলো যাজক, মিস্টার এলটন উপযুক্ত হবে। মানে তার বান্ধবী হ্যারিয়েট স্মিথের জন্য সে মনে করছে মিস্টার এলটন এর মনে ভালো হবে। হ্যাঁ, এখন ঘটনা অন্য কিছু, মানে ঘটককে ভালোবাসে ফেলছে মিস্টার এলটন। মানে সে তার বন্ধুর জন্য সে প্রস্তাব নিয়ে গেছে আর কি এলটনের কাছে, কিন্তু এলটন আমি তো আপনারে ভালোবাসি। হ্যাঁ, এমা তো খুবই বিব্রত হয়ে গেছে, কিরে বান্ধবীর জন্য প্রস্তাব রয়ে গেলাম, কিন্তু এটা তো আমার ভালোবাসা দেখে যায়। তো এদের মধ্যে তোমার একজন ব্যক্তির নাম মিস্টার নাইটলি, সে হলো ওর প্রতিবেশী, আমার প্রতিবেশী। হ্যাঁ, সো বলে যে আমার তুমি ওভার কনফিডেন্ট, তুমি বেশি আত্মবিশ্বাসী তুমি, যে এটা আসলে ঠিক না। তো নাইটলি হচ্ছে সেখানে খুব মোরালিটির স্তম্ভ। হ্যাঁ, এবং আমার জীবনে সে গুরুত্বপূর্ণ একটা চরিত্র। পরে আমার বুঝতে পারে যে তার এত আত্মবিশ্বাস, অন্যদের জীবনে অযাচিত হস্তক্ষেপ, অন্যদের তুমি বিয়ে করো না কেন, বিয়ে করাই দেয়া, এগুলো আসলে ঠিক না। পরে সে বুঝতে পারে মিস্টার নাইটলির প্রতি ওর একটা আবেগ আছে, এবং তার প্রকৃতি যে জীবনসঙ্গী, তারপর তার লগে তার বিয়ে হয়ে যায়। তো এটা হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, সরি মিস্টার এমা। তাইলে আমরা দেখি এখানের মধ্যে আমরা একটু যাওয়ার আগে আমরা আবার একটু রিভিশন দিয়ে আসি, কারণ আমরা বাইরনে ঢুকার রাতে আগে জিনিসগুলো ভুলে যেতে পারি। শুরু থেকে একটু রিভিউ করে আসি আমরা। তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করছিলাম যে রোমান্টিক পিরিয়ড কাকে বলে, জিনিসটা কি। তো সেখান থেকে আমরা প্রথমে তিনজন লেক পরে ঢুকেছিলাম: ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং সাউদি। তো ওয়ার্ডসওয়ার্থ সে হচ্ছে মোস্ট ফেমাস, নেচার, চাইল্ডহুড, লেক পোয়েট। লেক পোয়েট তো তিনজনের একজন, পোয়েট লরিয়েটও ছিল, ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা অনুপ্রাণিত, প্যানান্থেইজম, লিরিক্যাল বালাদ প্রকাশ করছে 98 সালে। টিন্টানেবেলের শ্রেষ্ঠ। আরও কবিতাগুলো গুডি ব্লেক, থর্ন, ইডিয়ট বয়। টিন্টানেবে একটা তোমার সে 5 বছর আগে দেখছিল একটা গির্জা, এখন যাওয়ার পথে তার মনে পড়ছে আবার। নেচার কোনো বিচ্ছু করবে না। বেস্ট পোর্শন অফ ম্যানস লাইফ হচ্ছে লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্ট। আর সেখানের মধ্যে সে তোমার এই যে বহমান যে নদী, সে এটা তুলনা করছে একটা ইংল্যান্ড মারমারের সাথে। দ্য ড্যাফোডিলের মধ্যে তিনটা লাইন বলছিল: আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, তারপরে 10,000 সোয়াইট এ গ্ল্যান্স, দ্য ফ্ল্যাশ আপন দ্যাট ইন ওয়ার্ড আই, তারপরে সোলিটারি রিপার, একটা মেয়ে একাকী গান গাচ্ছে সেটা নিয়ে। তাহলে এখানে লাইনগুলো হচ্ছে: বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড, এবং দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। প্রিলুড, এটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। রিক্লোজ, দর্শন দত্তের কাব্য। লুসি নামক একটা মেয়েকে নিয়ে 5টা কবিতা। মাইকেল নামক একজন ব্যক্তিকে নিয়ে মাইকেল। তারপরে কুকু পাখির জন্য টু দ্য কুকু। আর এক্সকারশনটা এটা উনি অনেক বছর লাগাইছে এটা লিখতে। সো লেট নেচার বিউ টিচার, লেট নেচার বিউ টিচার। সো নেচার নিয়ে তুমি কোনো লাইন পাইলে তুমি চিন্তা করবে এটা ওয়ার্ডসওয়ার্থ হতে পারে। হ্যাঁ, আর দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, ওয়ার্ডসওয়ার্থ। আর বার্থ ইজ বাট এ স্লিপ অ্যান্ড এ ফরগেটিং। ওশান কিছু কম্পেয়ার করছে মাটি হারমোনিয়াসের সাথে। পোয়েট্রি কিছু বলছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। পোয়েট্রি কিছু বলছে ফার্স্ট অ্যান্ড লাস্ট নলেজ। স্টিকোলরিস তার বন্ধু ছিল, সুপার ন্যাচারালিজমের কবি, ক্রিটিকও ছিল। সাসপেনশন অফ ডিসবিলিভ ছিল তার কাব্যের বৈশিষ্ট্য। রাইম অফ দ্য অ্যানসার মেরিনার সবচেয়ে বিখ্যাত, একজন অ্যানসার মেরিনার আলবার্টাসবাকে মেরে ফেলে, তো তাদের উপর অভিশাপ নেমে আসে, সেটা হলো বিষয়বস্তু। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। এরোনেরন অলসি,
এবং উইথ মাই ক্রসবো আই শট দ্য অ্যালবাট্রাস, অ্যানসন মিলান্ডারের 3টা লাইন। ক্রিস্টাবেল, এটা গৌথিক পোয়েম। কুবলা খান ঘুমের মধ্যে পারছিল, বাকি অংশ ভুলে গেছে। এখানে জানাডু ছিল নামক জায়গার মধ্যে ওর প্লেজার ডোমটা নির্মিত হয়েছিল। সাহিত্য সমালোচনামূলক হচ্ছে বায়োগ্রাফি লিটারারি, এখানের মধ্যে উনি ওই কথাটা বলছিল, তোমার সাসপেনশন অফ ডিসবিলিফ। আর এখানে উনি কান্টের দর্শনটা এখানে উনি আলোচনা করছে, এবং সাবজেক্টিভিটি ইজ অ্যাস্থেটিক কোয়ালিটি। আর ফ্রান্স যে কোনো সময় ইনভেট করতে পারে সেটা নিয়ে হচ্ছে ফিয়ার্স ইন সলিটিউড। হ্যাঁ, নাইটিঙ্গেল পাখির জন্য দ্য নাইটিঙ্গেল। তারপরে হচ্ছে ওয়াল্টার স্কট হিস্ট্রিক্যাল রিজনাল নোবেল। আইভানহো তালিসমান। আর ওনার হচ্ছে প্যাট্রিয়টিজম, আর একটা কবিতা আছে জেন অস্টেন, অ্যান্টি রোমান্টিক নোবেলিস্ট। প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এবং এমা। তার প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মধ্যে আমাদের এটা অন্যতম বেশি বিক্রিত নোবেল। এখানে প্রাইড হচ্ছে আমাদের মিস্টার ডার্সি, আর ব্যানার্ড হচ্ছে প্রেজুডিসের প্রতীক। তারপরে এখানের মধ্যে আমাদের ছিল যে লাইনটা, যে ইন পজিশন অফ গুড ফরচুন যে মাস্ট বি ইন ওয়ান্ট অফ এ ওয়াইফ। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এক মনে হলো সেন্সের প্রতীক, এক মনে সেন্সিবিলিটির প্রতীক, সেটা নিয়ে। এমআইকে নিয়ে অন্যদের লাইফ হস্তক্ষেপ করে, সেটা নিয়ে কাহিনী। আসো এখন লর্ড বায়রনে চলে যাই আমরা। লর্ড বায়রন উনি হচ্ছে খুবই রেবেল পোয়েট। হ্যাঁ, এবং উনি খুব কন্ট্রোভার্সিয়াল। কেন কন্ট্রোভার্সিয়াল সেটা ওনার জীবন কাহিনী দেখলে জানবা। হ্যাঁ, কাজী নজরুলকে বলা হয় বাংলাদেশের বায়রন। তো বাংলাদেশের বায়রন তোমার আমাদের বিদ্রোহী, আর ওনার বিদ্রোহ কিন্তু আলাদা। তো কাজী নজরুলের বিদ্রোহ ছিল ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ, তোমার ওদের যে সিস্টেম, সরকারি সিস্টেমের বিরুদ্ধে বিদ্রোহ। আর বায়রনের বিদ্রোহ ছিল তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ। উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়ছিলেন, ওনার ক্লাফুট ছিল। ক্লাফুট মানে হচ্ছে যে তোমার, যে গুগল সার্চ করতে পারো, ডাক্তার দ্বারা তো বুঝছো, ওই যে পাগুলো একদিকে ভিতর দিকে অথবা বাইরের দিকে তোমার হচ্ছে বাঁকানো, এটা ক্লাফুট বলে বাচ্চাদের। আর 1824 সালে ওনার মৃত্যু হয় গ্রিক ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়াই করতে গিয়ে। তো উনি ক্যামব্রিজ যখন পড়েন, মাত্র 19 বছর বয়সে উনি প্রকাশ করেন আওয়ার্স অফ ইডালনেস। ওনার পুরো লাইফটা ছিল স্ক্যান্ডালাস এবং খুব রেবেলিয়াস। যে কেন, তুমি চিন্তা করতে পারো যে কেন উনি এত বিতর্কিত। উনি ওনার নিজের যে ওনার সৎ বোন, সৎ বোনের সাথে ওনার অ্যাফেয়ার ছিল। তো এই সৎ বোনের সাথে ওনার অ্যাফেয়ার থাকার জন্য, এবং সেখানে ওনার বাচ্চা হয় একটা। তো এই জন্য ওনার ওয়াইফ ওনাকে ত্যাগ করে। মানে ইনসেস্ট মানে হচ্ছে তোমার যে খুব মানে যাদের মধ্যে বিবাহ সম্পর্ক নিষিদ্ধ তাদের মধ্যে রিলেশনশিপ হওয়া বলে ইনসেস্ট। সে তৎকালীন সময় খুবই মানে মাইকেল জ্যাকসনের মতো ছিল, সেলিব্রিটি ছিল, গ্লোবাল সেলিব্রিটি ছিল সে। লেডিস ম্যান মানে আমরা যে বলি না চকলেট বয়, মানে যে ছেলেদেরকে মেয়েরা খুব পছন্দ করে, তো ওই টাইপের ব্যক্তি ছিল উনি। এবং ওনার পুরো লাইফটা ছিল এরকম, খুবই স্ক্যান্ডালাস একটা লাইফ ছিল ওনার। তো এই জন্য ওনার কবিতাগুলো দেখলে তুমি ওইটা খুঁজে ওই জিনিস পদে দেখবা। ডন জুয়ান এটা ওনার একটা এপিক পোয়েম, এটা স্যাটারিক্যাল, তো অসমাপ্ত। হ্যাঁ, মেইল এটা মনে রাখলা। আর 19 বছর বয়সে লিখছে আওয়ার্স অফ ইডলনেস এটা। তাহলে ডন জুয়ান, আওয়ার্স অফ ইডলনেস, এই দুটা মনে রাখবা। আর যদি পারো সেটা দ্য প্রিজনার অফ চিলন, তিনটা যদি পারো, তিনটা। নাহলে এটা হলো 1 নাম্বার ডন জুয়ান, এটা সবচেয়ে বিখ্যাত। 2 নাম্বার আওয়ার্স অফ ইডলনেস, আর 3 নাম্বার যদি পসিবল দ্য প্রিজনার অফ চিলন। হ্যাঁ, যদি পসিবল হয়, বাট ইম্পর্টেন্ট ডন জুয়ান সবচেয়ে বিখ্যাত। বায়োনিক হিরো কি জিনিস? বায়োনিক হিরো হচ্ছে যারা খুব প্রতিভাবান কিন্তু বিদ্রোহী, সমাজের নিয়ম কানুনগুলো মানে না। মেলাঙ্কোলিক মানে ওরা খুবই বিষাদে ভরপুর, খুব গর্বিত, এবং ওদের খুব ডার্ক পাস থাকে। ওনার নিজের সদ্বনের সাথে তার অ্যাফেয়ার ছিল, এবং সমাজের নিয়ম সে প্রত্যাখ্যান করে। হ্যাঁ, যারা খুব সুদর্শন, খুব আকর্ষণীয় এবং ডেঞ্জার প্রন। হ্যাঁ, তো এই যে ওনার ডন জুয়ান, মায়ের বান্ধবীর সাথে সে প্রেম করতেছে, এবং মায়ের বান্ধবীর জামাই ওরে দিছে নাকশা উল্টাই দিছে এখানের মধ্যে। এই যে ডন জুয়ান, ম্যানফ্রেড, তারপরে তোমার হচ্ছে চাইল্ড হ্যারোল্ড, এগুলো সবগুলো হচ্ছে ওনার বায়োনিক হিরোর এক্সাম্পল। প্রচলিত সামাজিক নিয়ম কারণেরা মানে না এই ডন জুয়ান। তো ডন জুয়ানের ওনার বাপের নাম ছিল ডন জোস। হ্যাঁ, তো ওর মা খুবই শিক্ষিত মহিলা। তো ওদের পিতামাতা সংসারে সুখে ছিল না, বা বলে জুয়া খেলতো আর নারীদের প্রতি আক্রোশ ছিল। ওর মা ছিল খুব ভালো। তো মা তোমার বাচ্চারা পড়াশোনা করাইয়া তোমার মানুষ টানুষ করলো। হুম, এর মধ্যে তোমার হচ্ছে যে জুয়ানের বাবা কিন্তু মারা গেছে। হ্যাঁ, জুয়ানের মা চাচ্ছিল ওর সাথে সম্পর্ক ছেদ করার জন্য। তো জুয়ানের বাপ জ্বর আক্রান্ত হয়ে মারা গেছে। তো মা চিন্তা করলো জুয়ানকে শিক্ষিত বানাইতে হবে। পড়াশোনা করাইলো, যখন বয়স 16 বছর, ওই যে বাপকা বেটা, বাপও ছিল এরকম লুইস, সেও লুইস হয়ে গেল, বাপকা বেটা হয়ে গেছে সে একদম। 16 বছর যখন তার বয়স, তো তার মার বান্ধবী ডন জুলিয়ার লগে তার প্রেম হয়ে গেছে। হুম, না এখানে আবার তার 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 বেশি দোষ নাই, তার মায়ের বান্ধবীর দোষ একটু বেশি আর কি। ও যে খুব সুদর্শন থাকে তোমার, তাহলে আমরা কি বলছিলাম যে বায়োনিক যে হিরোগুলো ওরা দেখতে খুবই সুন্দর, মানে মেয়েরা খুব পাগল পাগল এরকম থাকে আর কি, চকলেট বয় টাইপের। তো এখানে ওই যে তোমার ডন জুন এত সুন্দর, ওটা দেখে ওর ওর মার বান্ধবী ওর প্রেমে পড়ে গেছে। এবং জুয়ানোর তখন আগ্রহ ছিল, ওর বাপের একটা জিনাস ওনার ভিতরে। তো গভীর আগ্রহ সৃষ্টি হয়েছে। তো একদিন ওরা ইয়া করে, ওরা প্রেম করতে যায়। তো এই যে
ডোনা জুলিয়ার স্বামী, মানে ওর মায়ের বান্ধবীর স্বামী, সন্দেহ করে আর কি যে সে কিছু করতেছে কিনা। তো রাত্রে এসে দেখে যে সবার ঘরে সে বন্ধু প্রবেশ করে দেখে যে পুরুষের এক পাটি জুতা। তো ডন জুয়ান আসলে এখানে বিশেষ চাদর নিচে লুকে ছিল। হ্যাঁ, পরে তো বাইর করে এখান থেকে, বাইর করে পরে ওদের মধ্যে ধস্তাধস্তি হয়ে পরে তো ওর জুয়ান বান্ধবীর ওর মার বান্ধবীর মানে ওর আন্টি আর কি, আন্টির জামার নাকশা উল্টা দেয়, পরে সে পালায় যায়। তো এই ঘটনার পরে তো ওর মার বান্ধবীকে মানে ওর আন্টিরে তার হাজবেন্ড মঠে পাঠায় দেয়, কয়, তুমি একটা বাচ্চা বলার সাথে প্রেম করতেছো, তোমার তো চরিত্র নষ্ট হয়ে গেছে। তো ওর একটু মঠে পাঠায় দেয় ওকে, হ্যাঁ? এবং জীবনের মা বলে এর বিদেশ পাঠিয়ে দিব, এর এখানে রাখা যাবে না। এই হচ্ছে রঞ্জনের কাহিনী, এটা অসমাপ্ত, হ্যাঁ। আচ্ছা, এখানে লাইনটা মনে রাখো এখানের মধ্যে, আই লাভ ইউ, ফর দিস লাভ হ্যাভ লস্ট স্টেট, স্টেশন, হ্যাভেন, ম্যানকাইন্ডস মাই ওন স্টিম। হুম, খুব বিখ্যাত লাইন ডন জুয়ানের, যে প্রেমের জন্য সে স্টেট হারাইছে, স্টেশন হারাইছে, হেভেন হারাইছে, ম্যানকাইন্ড হারাইছে, মাই ওন স্টিম, সবকিছু হারাই ফেলছে সে। কারণ এটা তো একটা নিষিদ্ধ পর্যায়ের ভালোবাসার মধ্যে, তাই না? এটা হচ্ছে ডন জুয়ান বায়রনের সবচেয়ে বিখ্যাত কবিতা। আর চাইল্ড হেরল্ডস পিলগ্রিমেজ, এটা বায়রনের শ্রেষ্ঠ কাজ আরেকটা। আম, এটাকে বলে সবচেয়ে বিখ্যাত ন্যারেটিভ পোয়েম। চারটা ক্যান্টো আছে, মানে চারটা স্তবকে ভাগ আছে এখানের মধ্যে। তো এখানে এই যে নায়ক চাইল্ড হেরল্ড, ওর লাইফটা ওরকম খুব রিভেলাস, হ্যাঁ। ও চারটা দেশ ভ্রমণ করে, পর্তুগাল, স্পেন, গ্রিস এবং ইটালি, হ্যাঁ। তো এইটা লিখে বাইরন একটা কথা বলে, আই অ্যাওয়েক ওয়ান মর্নিং অ্যান্ড ফাউন্ড মাই সেলফ ফেমাস, লিখে ফেমাস হয়ে গেছে সে। বাইরনের খুব বিখ্যাত কিছু লাইন আছে, যে যখনই বলবে হাসবা, ইট ইজ এ চিপ মেডিসিন, অলওয়েজ লাভ ফোন ইউ ক্যান, ইট ইজ চিপ মেডিসিন, হ্যাঁ। তো বলছে তো যারা ডাক্তার, ওরা হাসার কোনো দরকার নাই, বা যে তুমি ডাক্তার যেহেতু, সো তুমি মেডিসিন কিনা খাও, ওষুধ কোম্পানি থেকে স্যাম্পল পাবা। যারা ডাক্তার না, ওরা হচ্ছে তুমি হচ্ছে যে তুমি চান্স পেলে হাসবা। ডাক্তার তুমি খুব সিরিয়াস থাকবা, কারণ তুমি ডাক্তার, তুমি যে হাসাহাসি করো, তুমি জোকস বলো, তাহলে তো কেমন হবে, তাহলে তো তুমি ডাক্তার থাকতে মানে সমাজ তোমাকে মানবে না। সে বলছে মানুষের যে বিবেক, ম্যানস কনসায়েন্স, এটা হলো ওরাকল অফ গড, হ্যাঁ। এই যে তোমরা অনেক সময় ধরো আগে প্রেম করতে একজনের সাথে, তখন তুমি বললা যে যে এখন ধরো তার সাথে ব্রেকআপ হয়ে গেল, বা কোনো কারণে তার বিয়ে হয়ে গেল, বা তুমি নিজে বিয়ে করবা, তুমি তাকে বললা যে যে আমি তোমার যোগ্য না। এগুলো তো মিথ্যা কথা। ছেলেরা ধরো যখন তার বাপ মা যখন একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে ঠিক করে ফেলে, তো প্রেমিকারে বলে যে আমি তোমার যোগ্য না, তুমি একটা ভালো একজনকে খুঁজে নাও, তুমি আরেকজনের কি বলে না, যে মানে তুমি কি একটা বলে জানে, ইট ডিজার্ভ বেটার, এরকম কিছু একটা মানে বলে। তো এরপরে বলে কি আমরা একসাথে আমরা বন্ধু থেকে যাব। তো বারণ বলছে যে ফ্রেন্ডশিপ মে এন্ড অফেন ডাজ গ্রো ইনটু লাভ, যে ফ্রেন্ডশিপ থেকে লাভ হতে পারে। তো একবার লাভ হয়ে গেলে এটা এখন ফ্রেন্ডশিপে সাবসাইড করবে না। হুম, যে বলে যে আমরা আমরা কি বন্ধু হিসেবে থেকে যেতে পারি। আর ডন জুয়ান এখানের মধ্যে বিখ্যাত লাইনটা, এটা আমরা আগেও একটা কথা ছিল এখানের মধ্যে, সুইট ইজ রিভেন্স স্পেশালি টু উইমেন, ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ, আ থিং অ্যাপার্ট, যে বলে পুরুষের যে ভালোবাসা, এটা ওর জীবনের হয়তো একটা অংশ, আর টিজ উমেন্স হোল এক্সিস্টেন্স, এটা মহিলাদের পুরো অস্তিত্বই। এই জন্য শেখা খাওয়ার পরে মেয়েরা অনেক বেশি ভেঙে পড়ে, কারণ ওই দেখা গেলো ওই ওই লাভটাই হতো ওই মেয়েটার মানে পুরো মানে অস্তিত্ব এটা। ছেলেদের ক্ষেত্রে তোমার মানে হচ্ছে যে চলে গেছে তাতে কি, নতুন একটা পেয়েছি, এরকম একটা ব্যাপার কাজ করে, সবার ক্ষেত্রে না অবশ্য, সবার ক্ষেত্রে না। এটা ভাইস ভার্সা হতে পারে, তাই না? দুই ক্ষেত্রে হতে পারে এটা। তাহলে আমরা বাইরনের এই কোটেশনগুলো আমরা মাথায় রাখতে পারি। সো এখানে তাহলে বলা তোমরা মাথার মধ্যে একটা কিলবিল করতেছে, ভাইয়া আপনি রিভেঞ্জ নিয়ে কি একটা জানি কথা বলছিলেন এর আগের একটা ক্লাসের মধ্যে, রেনেসাঁ পিরিয়ডের মধ্যে, আমি জানি তুমি এটা নিয়ে প্রশ্ন করবা। বেকন বলছিল রিভেঞ্জ ইজ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। আর লর্ড বায়রন ওনার ডন জুয়ানের মধ্যেও সুইট ইজ রিভেঞ্জ স্পেশালি টু উইমেন, ওকে। আর হারবার্ট বলছিল কি, আর বলছিল তুমি যদি জীবনে ব্যর্থতা আছে, ছেঁকা খাও প্রেমে, তখন কি হইতে হবে, বিশেষ ক্যাডার হওয়ার জন্য চেষ্টা করবা, টাকা পয়সা উপার্জনের চেষ্টা করবা, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে যাবা, যাই ফেসবুক আপলোড দিবা, এবং ব্লক করবা না, ব্লক করলে তো তোমার হচ্ছে ও তোমাকে দেখবে না আর, হ্যাঁ, ব্লক করার কোনো প্রয়োজন নাই। তো বিশেষ ক্যাডারটা হয়ে যায়, তারপরে তোমার হচ্ছে যে কে ভাই তাকে নক দিবা, কয় আমার অফিসে আসো, আমি অ্যাডমিন ক্যাডার হয়ে গেছি, তুমি ঘুরতে যেতে আসো তোমার হাজব্যান্ডের সাথে, আমার তুমি যদি ডাক বাংলাতে থাকতে চাও কখনো, তাহলে আমাকে নক দিও একটা, হ্যাঁ, করে দিল। তাহলে আসো আমরা লর্ড বায়রনকে একবার রিভিশন দিয়ে আসি। বায়রন, বায়রন হচ্ছে আমাদের, সে হচ্ছে খুবই রেবেলাস, খুবই বিতর্কিত একজন ব্যক্তি। তারপরে ক্যামব্রিজে পড়ছিল, মাত্র 19 বছর বয়সে লিখছিল আওয়ার অফ ইডলনেস, বিখ্যাত। আমরা এখানের মধ্যে মনে রাখবো কোনটা, তোমার হচ্ছে ডন জুয়ান এর সার্টিফিকেট এপিক পোয়েম, এটাতে বিশেষ বেশি প্রশ্ন আসে। আর তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ন্যারেটিভ পোয়েম যদি বলি, সেটা হচ্ছে প্রিজনার অফ চিলন। আর আওয়ার্স অফ ইলনেস 19 বছর বয়সে লিখছিল, হ্যাঁ। বারানিকির কেমন, যে খুব বিদ্রোহী টাইপের, এরকম সমাজের প্রচলিত নিয়মকানুন মানতেছেন এরকম। তাহলে এখানে ডন জুয়ান তার মানে আন্টির সাথে প্রেমে পড়ছিল, এরকম একটা কাহিনী নিয়ে। সো
আসো এখন আমরা পিবি শেলিতে একটু চলে যাই। শেলিকে বলা হয় ফাইনেস্ট লিরিক পোয়েট। তা লিরিক জিনিসটা কি? লিরিক হচ্ছে তোমার এই যে গানের কলি লেখে, গান লেখে। তাহলে কবিতা এক ধরনের, গান এক ধরনের কবিতা, তাই না? সো শেলির ওয়াইফকে আমরা অল্প একটু পড়বো, অনেকগুলো কবিতা পড়বো আমরা ওনার। তো আসো, শেলিকেও ওনাকে বলা হয়, ওনাকে রিভলিউশনারি পোয়েট বলে। কেন রিভলিউশনারি? কারণ উনি তোমার প্রচলিত ধর্মবিশ্বাসে বিশ্বাস করতেন না, উনি অ্যাথিস্ট ছিল। তো অ্যাথিজমের জন্য ওনাকে অক্সফোর্ড থেকে ওনাকে বের করে দেওয়া হয়। হ্যাঁ, আর ওনার ওয়াইফও বিখ্যাত, মেরি শেলি। ওনার ওয়াইফ লিখছিল ফ্রাঙ্কেস্টাইন, লিখছিল ওনার ওয়াইফ, মানে ফ্রাঙ্কেস্টাইন নামক যে গল্পটা আছে, এটা লেগে গেছে ওনার ওয়াইফ। ওনার একটা প্রতিযোগিতা করতেছিল যে কে সবচেয়ে বেশি গথিক উপন্যাস লিখতে পারবে, ওটা নিয়ে। ফ্রাঙ্কেস্টাইন কাহিনী আমরা বলবো, একদম শেষে আসবে। তো উনি খুব বেশি বছর বাঁচেন নাই। এখানে আমরা তোমার রোমান্টিক পিরিয়ডে যাদেরকে পড়তেছি, বেশিরভাগই কবি তোমার খুব অল্প বয়সে মারা গেছে। অর্থাৎ অনেক বছর পাচ্ছে, কিন্তু বেশিরভাগই অল্প বয়সে মারা গেছে। শেলি মাত্র 19 বছর বয়সে নৌকডুবিতে উনি মারা যান। তো ওনার বন্ধু জন কিটস অল্প বয়সে মারা যায়। জন কিটসের মৃত্যুতে এলিজি লিখছিলেন অ্যাডোনাইস। হ্যাঁ, আর রামসেস টু, রামসেস টু মানে যে আমরা যে ফেরাউন বলি, ফেরাউন আর ওদের সময় ওই সম্রাটের নাম ছিল রামসেস টু। ও ফেরাউন উপরে ওজিমেন্ডিয়াস। তারপরে উনি একটা ভার্স ড্রামা লিখছিল তোমার, প্রমিথিস আনবাউন্ড। আর উনি ইসলাম ও খ্রিস্টানিটি কিছু বেসিক ভ্যালুজ আছে, ওই বেসিক ভ্যালুজকে অ্যাটাক করে ওনার একটা বিখ্যাত আছে, সেটা হচ্ছে দ্য রিভল্ট অফ ইসলাম। কিন্তু এটার প্রথম নাম ছিল লায়ন অ্যান্ড সিটনা, পরে নামটা চেঞ্জ করছে রিভল্ট অফ ইসলাম নামে। তাহলে অ্যাডোনিস হলো ওনার বন্ধু। তোমার কিডস যখন মারা যায়, কিডসের মৃত্যু উপলক্ষে উনি লিখছিল অ্যাডোনিস। হ্যাঁ, তো এটা একটা এলিজি। তো এই কবিতাই কবি যেটা উপস্থাপন করে যে মানুষের জীবনটা খুবই ছোট। হ্যাঁ, আত্মা অবিনাশী, যে আত্মা কখনো আসলে তোমার ধ্বংস হয় না। উনি এবং ওনার বন্ধু কিডস দুজনে আসলে খুব বেশি দিন বাঁচে নাই, কিডস আরো কম বছর বাঁচে। পশ্চিমা সমীরণের গান ও টু ওয়েস্ট উইন্ড, এই যে বলছিলাম যে তুমি এই যে পশ্চিমা সমীরণের দিকে তুমি তাকে তুমি একটা গান দেখে ফেলতেছো, এটা রোমান্টিক পিরিয়ডে পসিবল। ও টু ওয়েস্ট উইন্ড, পার্সি বিজে শেলি। তো এখানে উনি হচ্ছে যে ওয়েস্ট উইন্ডকে একটা কথা বলে যে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। সো যদি উইন্টার যদি আসে, তাহলে স্প্রিংটা আসলে খুব দূরে না। তার মানে কি, মানুষের জীবনে খুব খারাপ সময় যদি আসে, খুব খারাপ সময় যখন আসবে মানুষের, তার মানে সুসময়টা সামনে। মানে রাত যত গভীর হয় প্রভাত তত নিকট আসে, এটা এই লাইনটাকে অনুবাদ করা হয়েছে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, রাত যত গভীর হয় প্রভাত তত নিকট আসে। উনি উইন্ডকে কি বলে? দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, ও উইন্ড, ভবিষ্যৎবাণী। সে কি বলে? ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, যে আমার ডেড থটগুলো উড়ে নিয়ে যাও, ওয়েস্টউডকে সে বলে। তাহলে ওয়েস্টউডের উদ্দেশ্যে সে অনেকগুলো কথা বলছিল, বিখ্যাত কথাবার্তা, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। তো ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং ফার বিহাইন্ড, দ্য ট্রাম্পেট অফ প্রফেসি, ও উইন্ড। সে উইন্ডকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছে সে, এবং বলতেছে তার ডেড থটটা ঘুরে নিয়ে যাওয়ার জন্য। তো এটা শেলির সবচেয়ে বিখ্যাত কবিতা, ও টু দ্য ওয়েস্ট উইন্ড। স্কাইলার্ক পাখির উদ্দেশ্যে লিখছে সে টু স্কাইলার্ক। হ্যাঁ, তো স্কাইলার্ক পাখি কিসের প্রতীক? একটা মানে সারাক্ষণ ডাকাডাকি করতেছে স্কাইলার্ক, সকাল থেকে ডাকাডাকি করতে, তার কোনো ক্লান্তি নাই, সকাল থেকে সে ডাকতেছে। সে হলো খুবই ব্লাইট স্পিরিট। আমরা ব্লাইটটা পড়ছে না ভোকাবুলারি ক্লাসের মধ্যে? ব্লাইটটা কি? সবসময় আনন্দ থাকে, জলি মুডে থাকে সে। তো এখানে কবি একটা কথা বলছিল, আওয়ার সুইটেস্ট সং আর দোজ, কোনগুলো? দ্য টেল অফ স্যাডেস্ট থট। তো যেগুলো আমাদের স্যাডেস্ট থট নিয়ে বলে, সেগুলো হচ্ছে আমাদের সুইটেস্ট সং আসলে। তো এটা ওনার একটা বিখ্যাত গীতি কবিতা। ওজিমেন্ডিয়াস, এই যে এখানে দেখতেছো এগুলো তোমার রামসেস টু এর ওর পা, এই ছড়াছিটা, তার মানে সে এক সময় কত প্রভাবশালী ছিল। সে নিজেকে খোদা দাবি করছে, সে বলছে নিজের খোদা বলছিল সে, মানে সে এত শক্তিশালী, সে কোনো কিছু মানত না সে। তাহলে সে বলতেছে এখন তো তার সে জাস্ট তার মূর্তিটা, ভাঙা মূর্তিটা আছে, এখন আর তার কোনো অস্তিত্বই নাই। তো এটা তার অন্যতম শ্রেষ্ঠ একটা সনেট, যেটা বুঝাইছে যে মানব জীবনের খুব ক্ষণস্থায়ী, হ্যাঁ, মানুষের অহংকারের যে পরিণতি। হ্যাঁ, তো এখানে এই ধ্বংসবার্তা একটা মূর্তির বিবরণ, তার সঙ্গে জড়িত একটা গভীর একটা বার্তা। হ্যাঁ, তো কবি এখানে এটা বিষয়বস্তু হলো, কবি একটা ভ্রমণকারীর কাছে শুনছিল একটা বিশাল মূর্তি ধ্বংসাবশেষ পড়ে আছে মরুভূমিতে, ওর ভাঙা মাথা আছে এবং পা আছে। হ্যাঁ, এবং ওর হচ্ছে যে পাগুলো ভাঙা পড়ে আছে এখানের মধ্যে। তো এক সময়টা তোমার ওজিমিন্ডাস মানে ও যে রামসেস টু, তার মূর্তি এখানে। তো মূর্তির পাশে একটা কথা খোদা করে লেখা আছে, লুক অন মাই ওয়ার্কস ইয়ে মাইটি অ্যান্ড ডিসপেয়ার। মানে সে নিজেকে কি করতেছে? নিজের ব্যাপারে সে গর্ব করতেছে, ক্ষমতার প্রতি সে আত্মতুষ্টি প্রকাশ করতেছে। মানে সে মনে করতেছিল যে সে একদম চিরকাল থাকবে, হ্যাঁ, বিশ্ব তাকে শ্রদ্ধা চোখে দেখবে। তো ওজিমিন্ডিয়াসের গর্বে অহংকার বিপরীতে বাস্তব চিত্র কি? তার সাম্রাজ্যের কিচ্ছু অবশিষ্ট নাই, মৃত্যুর শুধুমাত্র ধ্বংসাবশেষ আছে তার, এবং তার শক্তি সম্পদ
সো কোনো কিছুই নাই। এটা আসলে বুঝাইছে যে এই অপার প্রকৃতির কাছে যে মানুষের যে জীবনের ক্ষুদ্রতা। হ্যাঁ, এটা বিখ্যাত লাইন তুমি শুনে থাকবা যে যে ওদের আছে ঘড়ি, হ্যাঁ, আমাদের আছে সময়। এই লাইনটা মানে কি? হ্যাঁ, ওদের আছে ঘড়ি, আমাদের আছে সময়। মানে হচ্ছে যে ঘড়ি শক্তিশালী নাকি সময় শক্তিশালী? যে ঘড়ি তো মানুষ অহংকার করতে পারে, ঘড়ি একটা ডিভাইস এরকম, হ্যাঁ, একটা সময় ঘড়ি থেমে যাবে, ঘড়ির ক্ষয় আছে, অফ হয়ে যাবে ঘড়ি, ব্যক্তি মরে যেতে পারে। তো সময় তো থামবে না। এটা বোঝানো হয়েছে পৃথিবীতে যারা স্বৈরশাসক, স্বৈরশাসক আহ তারা হচ্ছে ঘড়ি, আর যারা নিপীড়িত মানুষ তারা হচ্ছে কি? সময়, যে তারা অপেক্ষা করবে একটা সময়, ঘড়ি নষ্ট হবে একটা সময়। হ্যাঁ, তো ওজিমেন্ডিয়াস আসলে এরকম ইতিহাস তাই বলে, যে বলে যে আমরা কোনো পালাই না এরকম, ওদেরকে পালাইতে হয়, এটাই প্রকৃতির বিধান এরকম। ওজিমেন্ডিয়াস এরকম, ফারাও এরকমই বলছিল, কিন্তু ফারাওর পতন হয়েছে, তাই না? তাহলে ফারাও এখানে কি বলছে? সে বলছিল লুক অন মাই ওয়ার্কস ইয়ে মাইটি অ্যান্ড ডিসপেয়ার। হ্যাঁ, মাই নেম ইজ ওজিমেন্ডিয়াস কিং অফ কিংস। হ্যাঁ, কত অহংকারী তার। দ্য লোন অ্যান্ড লেভেল সেন্স স্ট্রেস ফার অ্যাওয়ে। এখন লোন অ্যান্ড লেভেল সেন্স দিগন্ত বিলীন হয়ে গেছে, লোন অ্যান্ড লেভেল সেন্ট। লাউন অ্যান্ড সিতনা এটা ছিল প্রথমে নাম। এখানের মধ্যে তোমার লাউন এবং সিতনা ওরা ছিল ভাই বোন। তো ভাই বোনের মধ্যে যে তোমরা জানো যে ক্রিশ্চিয়ানিটি বা ইসলাম ধর্মের মধ্যে এগুলো একবারেই তোমার হচ্ছে যে বা বেসিক মেজর রিলিজনগুলোর মধ্যে নিষিদ্ধ এই জিনিসগুলো। তো উনি এই এই জিনিসটাকে অ্যাটাক করছে, এগুলোর মধ্যে প্রচলিত সামাজিক নিয়ম কানুনগুলো অ্যাটাক করছে। তো প্রকাশক তখন এটা ছাপাতে রাজি হয় নাই যে এইভাবে, তখন নাম চেঞ্জ করে দিচ্ছে, নাম দিচ্ছে দ্য রিভোল্ট অফ ইসলাম। সো এটা ওনার একটা রিভলিউশনের একটা কাব্য। এখানে লাবণ্য সিটনার যে বিষয়বস্তুটা, যে কবি বলে যে প্রেম হইতে পারে কার মধ্যে? ইকুয়াল হইলে, এই দুজন একদম ইকুয়াল হইতে হবে। হ্যাঁ, তো ভাই বোন তো একই ইয়া থেকে আসছে, দুজনে একেবারে ইকুয়াল, এরকম ইকুয়াল আর খুঁজে পাওয়া যাবে না। তো এখানে যে লাউন, সে ছিল তোমার মুক্তি এবং ন্যায় বিচারের জন্য প্রতীক। আর লাউনের যে প্রেমিকা সিতনা, সে তার সহযোদ্ধা, ওরা যেহেতু ভাই বোন, সো একেবারে ইকুয়াল। এবং এটা এখন এক্সপ্লিসিটলি উনি লিখছিল এরা ভাই বোন। সো প্রকাশক যখন বলছিলেন আপনি নামটা উজ্জ্বল করেন, তো তখন সে নামটা চেঞ্জ করে দিয়েছিল এখানের মধ্যে। দ্য নেসেসিটি অফ অ্যাথিজম এই বইটা পাবলিশের জন্য ইউনিভার্সিটি থেকে বের করে দেয়। প্রমিথিউস আনবাউন্ড, এখানে প্রমিথিউস নামক দেবতাকে নিয়ে হচ্ছে যে এটা একটা লিরিক্যাল ড্রামা। হ্যাঁ, তুমি বলতে পারো এটা একটা কাব্যনাট্য, মানে লিরিকের মাধ্যমে যেরকম তোমাদের বাংলা ম্যাম পড়াইছে কাব্যনাট্য জিনিসটা কি। তো এখানে প্রমিথিউস হচ্ছে একটা দেবতা যে মানুষকে পছন্দ করে। তোমরা জানো দেবরাজ জিউস, যে সে কিন্তু তোমার সরি জুপিটার, সে করা আদেশ দিয়েছে মানুষকে আগুন ব্যবহার করতে দেওয়া যাবে না। মানুষ যদি আগুন ব্যবহার শিখে তাহলে মানুষ অনেক দূর আগায় যাবে। তো প্রমিথিউস মানুষের বন্ধু, সে এই দেবতার আদেশটা অমান্য করে। তো সে মানুষের জন্য স্বর্গ থেকে আগুন নিয়ে এসে পালায় যায়, আগুন নিয়ে এসে মানুষকে এনে দেয়। সে আগুনের ব্যবহার শিখে মানুষ তখন অনেক দূর আগে। তোমরা জানো আগুনের ব্যবহার মানুষকে কি 10,000 বছর আর আগায় দিছে। তো পরে জুপিটার খুব ক্ষিপ্ত হয়ে গেছে, পরে প্রমিথিউসকে একটা বড় একটা পাহাড়ের গায়ে বন্দি করে রাখছে। তো একটা বড় একটা পাখি আসতো, পাখি আসা প্রমিথিউসের তোমার কলজা খাই ফেলতো। পরদিন আবার প্রমিথিউসের কলজাটা আবার জন্ম নিত, আবার পরদিন পাখি এসে খাই ফেলতো। এইটা হলো প্রমিথিউসের শাস্তি মানুষকে হেল্প করার জন্য। তো এই যে প্রমিথিউস তাও এখানে দেবতার কাছে আত্মসমর্পণ করে নাই, সেই কাহিনী নিয়ে প্রমিথিউস আনবাউন্ড। শিলির কিছু কোটেশন দেখি আমরা। ফিয়ার নট ফর দ্য ফিউচার, ফিউচারের জন্য তুমি ভয় পাইও না। উইপ নট ফর দ্য পাস্ট, অতীতের জন্য কান্নাকাটি করিও না। তাহলে আমাদের আমরা কবিতার সংজ্ঞার মধ্যে আমরা ওয়ার্ডসওয়ার্থের সংজ্ঞা দেখলাম। উনি বলছে যে পাওয়ারফুল ফিলিং, তাই না? আর পার্শ্ববিদ্যাশীলী আরো একগুণ বাড়া, উনি বলছে পোয়েট হচ্ছে আনএকনোলেজড লেজিসলেটর অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডের আনএকনোলেজ, ওরা এমপি, ওরা মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ওরা লেজিসলেটর। উনি কবিদেরকে তার উনি কত পুরো স্থান দিছে। জন কিটসে যাওয়ার আগে আমরা একটু রিভিউ করে আসি। তাইলে আমরা হচ্ছে পড়লাম পার্সিবিতে শেলি ফাইনেস্ট লিরিক পোয়েট। উনি রেভলিউশনারি পোয়েট, কেন রেভলিউশনারি? কারণ উনি প্রচুর ধর্মবিশ্বাস বা এগুলোর মানতেন না, উনি অ্যাথিস ছিল। এবং তোমার নেসেসিটি অফ অ্যাথিজম লেখার জন্য অক্সফোর্ড থেকে ওনাকে বাড়ি করে দেয়। আর ওনার বন্ধু কিটসের মৃত্যুতে লিখছিল অ্যাডোনাইস পশ্চিমা সম্মেলনের গান ও টু ওয়েস্টিন, ওয়েস্টিনকে উদ্দেশ্য করে কয়েকটি লাইন এখানে মনে রাখবো আমরা। স্কাইলার্ক, ভরত পক্ষীর গান। সো এখানের মধ্যে স্কাইলার পাখি সারাক্ষণ ডাকতেছে, ব্লাইট স্পিড তাকে নিয়ে এই গানটা। ওজিমেন্ডিয়াস ও রামসেস টুকে নিয়ে, এই যে রামসেস টুর পা পড়ে আছে, মাথা পড়ে আছে, এখানে ওর সেই পাওয়ার কোনো কিছু এখন নাই। এটা হলো কাহিনী, ক্ষমতা ক্ষণস্থায়িত্ব। দ্য রিভোল্ট অফ ইসলাম এটার আগে নাম ছিল আউন অ্যান্ড সিট না নেসেসিটি অ্যাথিজম, এটার জন্য ওনাকে অক্সফোর্ড থেকে বাইর করে দেয়। প্রমিথিউস আনবাউন্ড দেবতা তোমার প্রমিথিউসকে নিয়ে।
আমাদের আজকে আলোচনার মধ্যে আমাদের সবচেয়ে বড় যে কয়েকজন কবি পড়তো তাদের মধ্যে উনি আজকে আমাদের ওনার পরে আরো কয়েকজনকে পড়বো, কিন্তু উনি আজকে আমাদের সর্বশেষ আমাদের গুরুত্বপূর্ণ কবি জন কিটস। কিটসও ওই যে বললাম রোমান্টিক পিরিয়ডের কবিরা, ওরা খুবই তোমার ক্ষণজন্মা, অল্প অল্প কিছুদিন ওরা বাঁচছে। মাত্র 25 বছর বয়সে ওনার যক্ষা ওনার মৃত্যু হয়। হ্যাঁ, উনি ডক্টর ছিলেন। ওনাকে বলা হয় পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সুয়াসনেস। আমরা যেরকম হোয়াটসঅ্যাপকে বলছিলাম পোয়েট অফ নেচার, ওনাকে বলা হয় পোয়েট অফ বিউটি, পোয়েট অফ নাইটিঙ্গেল। কেন নাইটিঙ্গেল? কারণ নাইটিঙ্গেল পাখিকে নিয়ে অনেকে অনেক রকম কবিতা লিখছে, কিন্তু ওনারটা ছিল সর্বশ্রেষ্ঠ, ও টু এ নাইটিঙ্গেল। এই জন্য ওনাকে বলা পোয়েট অফ নাইটিঙ্গেল। উনি ডক্টর ছিলেন, ডেথ হন্টেড পোয়েট, মৃত্যুকে তারা করতেন। তো শেলি ওনার সৌন্দর্যে একটা কথা বলছিল, কিডস ওয়াজ এ গ্রিক। মানে গ্রিকদের যেরকম ওদের তোমার ফিজিক্যালি স্ট্রাকচার, ওদের নাক, ওচা নাক, হ্যাঁ, ওই স্কিন কালার, তো ওইটা চিন্তা করে কিডস সৌন্দর্য নিয়ে উনি লিখছিল তোমার। শেলি বলছিলেন কিডস ওয়াজ এ গ্রিক। এবং কিডসের কাব্য প্রচেষ্টা, তো কিডসের কাব্যের একটা ক্রিটিক্যাল কনসেপ্ট ছিল, হুম, আর যেটাকে বলা হয় নেগেটিভ ক্যাপাবিলিটি। এটা উনি ওনার ভাইদেরকে একটা চিঠিতে লিখছিলেন। হ্যাঁ, তো নেগেটিভ ক্যাপাবিলিটি কি জিনিস? প্রকৃতিতে অনেক কিছুই আছে, অনেক মিস্টারি আছে, অনেক ডাউট আছে, সব কিছু তো ফ্যাক্ট জানা দরকার নাই। তো উনি বলে যে তুমি যখন গোধূলিতে তুমি সূর্যের রং চেঞ্জ দেখতেছো, হ্যাঁ, টকটকে সূর্য দেখতেছো, দেখে দেখে আওয়া কি সুন্দর, কিন্তু কেন সূর্যের রং এরকম গোধূলিতে এরকম টকটকে থাকতেছে, যে এখানে আলোর প্রতিসরণ হচ্ছে, হ্যাঁ, আলো তোমার হালকা মাধ্যমে ঘন মাধ্যমে যাচ্ছে, বলছে এত কি, এত সাইন্টিফিক ফ্যাক্ট জানার দরকার নাই, তুমি তাকাই দাও কি সুন্দর এখানের মধ্যে। হ্যাঁ, তো উনি বলতেছে যে একটা আনসার্টেনটি, মিস্টারি, ডাউট, হ্যাঁ, এগুলোর মধ্যে তোমার উইদাউট এনি ইরিটেবল রিচিং আফটার ফ্যাক্ট অ্যান্ড রিজন, যে ফ্যাক্ট অ্যান্ড রিজনের দিকে, রিজন খুঁজে পাওয়ার, খুঁজে নেয়ার যে চেষ্টা থেকে বিরত থাকা এবং ডাউটের মধ্যে থেকে যাওয়া, এটাকে উনি বলতেছে নেগেটিভ ক্যাপাবিলিটি। সংশয়, একটু সংশয় থাকলো, একটু সব প্রশ্ন উত্তর তো আমরা জানতে পারবো না, অনেক কিছুই তো সংশয়, পৃথিবীতে অনেক কিছুই তো সংশয় আমরা, তাই না? সব কিছু উত্তর জানতে গেলেও সমস্যা আছে, অনেক কিছুই, রিলিজিয়ন, গড, অনেক কিছুই থাকবে মানুষের, যেটা মানুষের সব কিছু মানুষ জানতে পারবে না চাইলেও। তো তিনি বলেন যে এটা হচ্ছে মানুষের নেগেটিভ ক্যাপাবিলিটি। তাহলে আমরা আজকে কিছু সাহিত্যিক বৈশিষ্ট্য পাইলাম। আমরা পাইছিলাম যে সাসপেনশন অফ ডিসবিলিফ, এস.টি. কোলরিজ। কিডসের আমরা ক্রিটিক্যাল কনসেপ্ট পেয়ে গেলাম, নেগেটিভ ক্যাপাবিলিটি। ওনার ফেমাস সনেট অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার, এটা কিডসের একটা সনেট। দেখো এটা দেখে কি মনে হচ্ছে? আমরা জানি চ্যাপম্যান হোমার অনুবাদ করছে, তাই না? আর তার উপর উনি সনেট লিখছে অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার। চ্যাপম্যান অনুবাদ করছে হোমারকে। হ্যাঁ, তাহলে এই যে হোমারের কাজকর্ম যে সে অনুবাদ করলো, তাইলে এটার উপরে সনেট লিখছে আবার কিডস, ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার। স্পেন্সারকে নিয়ে এসে লিখছে ইমিটেশন অফ স্পেন্সার। তুমি অ্যাডভেন্ট স্পেন্সার আমরা পড়ছিলাম রেনেসা ওয়ানে পড়ছিলাম, অ্যাডভেন্ট স্পেন্সার মাত্র 18 বছর বয়সে লিখছে, উনি বাচ্চা তো মাত্র 25-26 বছর। তো ইমিটেশন অফ স্পেন্সার এটা আরেকটা কবিতা। সাইকি ছিল একজন দেবী, ও টু এ সাইকি। তো কবি মনে করে যে সাইকি সে প্রেম এবং আত্মার দেবী। তো সাইকেল কিউপিডের প্রেমে পড়ছে। হ্যাঁ, তো কিরস উল্লেখ করে যে অন্য দেবীরা যেরকম পূজা পাচ্ছে, সাইকির এরকম কোনো পূজা বা মন্দির পান নাই। তো কবি মনে করে সাইকি খুবই অবহেলিত এবং যথেষ্ট সম্মান থেকে বঞ্চিত হয়েছে। তাহলে কবিতার অন্তরে সাইকির জন্য একটা মন্দির নির্মাণ করে কল্পনার জগতে, এবং ওইটাকে উনি প্রার্থনার স্থান তৈরি করে ইচ্ছা প্রকাশ করে। কবি মনে করে সাইকি আসলে যেভাবে তোমার পূজা হওয়ার কথা ছিল ওই পূজা পান না, কিউপিড তোমার হচ্ছে অনেক পূজা পাইছে কিন্তু সাইকি পাই নাই। তাহলে এই উদ্দেশ্যে ও টু সাইকি। আমরা বলছিলাম যে নাইটিঙ্গেলকে নিয়ে অনেকে অনেক রকম কবিতা লিখছে, তার মধ্যে নাইটিঙ্গেলকে নিয়ে আসলে বেস্ট যে কবিতাটা লিখছে সেটা হলো কিডস, ওড টু এ নাইটিঙ্গেল। ওটা বেস্ট বলে সেটা ওড। দেখি নাইটিঙ্গেল পাখিকে নিয়ে সে এখানে বিখ্যাত একটা লাইন দেখি আমরা, মাই হার্ট এক্স দ্য ড্রাউজি নামনেস পেইনস মাই সেন্স। এই যে এই বিখ্যাত লাইন একটা মনে রাখবা, টেন্ডার ইজ দ্য নাইট, টেন্ডার ইজ দ্য নাইট, তার মানে রাত্রি এখনো বেশি হয় না, ওটা দেখো এখন খুব টেন্ডার। টেন্ডার মানে কোনো কিছু কি, কোনো কিছু তরুণ বা কচি এই টাইপের বোঝান, আমরা খুব টেন্ডার শব্দটা ইউজ করি। সো টেন্ডার ইজ দ্য নাইট, রাত্রি এখনো খুব বেশি হয় নাই। সো নাইটিঙ্গেল কি নিয়ে আমরা বাকি যে কবিতাগুলো একটু যদি দেখি আমরা, তার সাথে বিখ্যাত হলো ওড টু নাইটিঙ্গেল কিডসের। কোলরিস, এস.টি. কোলরিস, এস.টি. দা নাইটিঙ্গেল, এস.টি. দা নাইটিঙ্গেল। ওয়ার্ডসওয়ার্থ লিখছিল ও নাইটিঙ্গেল, ওয়ার্ডসওয়ার্থ।
তা নাইটিঙ্গেল নিয়ে কয়টা পাইলাম? 3টা পাইলাম। এসটি, এটা হলো দ্য নাইটিঙ্গেল, এসটি। কিডস শ্রেষ্ঠটা লিখছে, এগুলো ওড, হ্যাঁ। আর অর্শাদ লিখছে ও নাইটিঙ্গেল। শেলিটা কোনটা? নাইটিঙ্গেল না, এটা হলো টু স্কাইলাক, তাও পাখিকে নিয়ে। এটা একটা প্রাচীন গ্রিক একটা পাত্র, পাত্রের গায়ে যে দেখো ছবি, এই পাত্রটা কিনে না একটা কবিতা লিখছে, নাম হলো ওড অন এ গ্রেসিয়ান আর্ন। তো এটা বিষয়বস্তুটা কি আমরা একটু দেখি, যে গ্রিক পাত্র নিয়ে একটা কবিতা। এখানের বিখ্যাত লাইনটা হচ্ছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। হার্ড মেলোডিজ আর সুইট, যেগুলো আমরা শুনছি সেগুলো সুইট, যেগুলো শুনি নাই দোজ আনহার্ড আর সুইটার। সো এই দুটো লাইনে আমাদের হচ্ছে যে গ্রেসিয়ান বিষয়বস্তু হলো বিউটি ইজ ট্রুথ। সো সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর। পাত্র নিয়ে এন্ডিমিয়ন, এন্ডিমিয়ন হচ্ছে এটা 4,000 লাইনের একটা বড় কবিতা, একটা ব্রেইন সিক শেফার্ড। হ্যাঁ, ব্রেইন সিক মানে হচ্ছে ও ব্রেইন রোটেন আর কি, মানে ওর মাথা খারাপ ওর। তো হচ্ছে যে মুন গডেস সিনথিয়ার প্রেমে পড়ে। এটার ওপেনিং লাইনটা হচ্ছে আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ওপেনিং লাইন। দ্য ইভ অফ সেন্ট অ্যাগনিস, এই কবিতার মধ্যে সেন্ট অ্যাগনিস তোমার হচ্ছে সে হচ্ছে যে সেন্ট, যার ওনারকে যেদিন স্মরণ করা হবে, তো সেদিন তোমার দুজন নায়ক নায়িকা আমাদের, একজন ম্যাডলিন এবং পরফারিও। তো ওরা দুজনের মধ্যে পারস্পরিক শত্রুতা বিদ্যমান। তো যেদিন তোমার এই যে সেন্ট অ্যাগনেসকে স্মরণ করা হবে, সেদিন এই স্মরণ দিনের পূর্বরাত্রে বলা হয়ে থাকে যে যারা কুমারী তারা স্বপ্নে তাদের প্রেমিককে দেখতে পায়। তো আমাদের এই ম্যাডলিন, সে এই আশাবাদটা নিয়ে সে ঘুমাতে চলে গেছে। হ্যাঁ, স্বপ্নে সে দেখতে পরফিরো আসছে। হ্যাঁ, স্বপ্ন থেকে জেগে দেখে যে সত্যি সত্যি পরফিরো সেখানে আসছে। অনুষ্ঠান কোনটা? ওই সেন্ট এগনিসের যে তার প্রয়াণ দিবসের যে অনুষ্ঠান, সেখানের মধ্যে এই অনুষ্ঠানটা চলে। রাতের ঘুম থেকে উঠে সে দেখে সত্যি সত্যি পরফিরো এখানে উপস্থিত। তো তখন এই যে দেখো সবাই জনগণ এরা মদ খায় ডাল হয়ে গেছে, এরা সবাই ওই যে সেন্ট অ্যাগনিসের যে ওদের যে তোমার প্রয়াণ অনুষ্ঠান যেখানের মধ্যে, তো ওখানে পরফারে ম্যাডলিনকে লয়ে ভাগে যায় এখানের মধ্যে। পর ম্যাডলিন এই যে দেখো টাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে এখানের মধ্যে, ওরে লয়ে ভাগে যায়। এই হচ্ছে তোমার ইভ অফ সেন্ট অ্যাগনিস এর বিষয়বস্তু। হাইপেরিয়ন, হাইপেরিয়ন হচ্ছে আমাদের সূর্য দেবতা। তো আমরা দেখবো হাইপেরিয়ন এই সূর্য দেবতা এবং অ্যাপোলো জ্ঞানের দেবতা, দুজনের মধ্যে কে জিতবে। ওই সূর্য দেবতা এবং জ্ঞানের দেবতার মধ্যে তোমার ঝামেলা লাগে। তো সেই ঝামেলার মধ্যে প্রথম দিকে আমরা যদিও দেখি যে প্রথম অংশে আমরা দেখি যে আমাদের মধ্যে হাইপেরিয়নের পতন দেখবো আমরা, এবং কবি এই অংশটা অসমাপ্ত রেখে দেয়। পরে আমরা দ্বিতীয় অংশে দেখব যে আমার শেষ পর্যন্ত আমার দেবতা অ্যাপোলো জিতে যায় এবং কাব্য শেষ। তো সূর্য দেবতার কাছে কিন্তু আমাদের অ্যাপোলো জয়লাভ করে। হাইপেরিয়ন কাব্যের বিষয়বস্তু, মানে এখানে হাইপেরিয়নের পতন হয়। লামিয়া ছিল নাগিনী। তো লামিয়া হচ্ছে একজনের কাছে জ্ঞান চর্চা করতে যায়, তার নাম হলো, ওর বসের নাম হলো লিসিয়াস, ওর শিক্ষক। হ্যাঁ, তো যে লিসিয়াস এবং লামিয়া প্রেম হয়ে যায়। তো লিসিয়াসকে তখন দেবরাজ বলে যে লিসিয়াস তুমি যে লামিয়ার প্রেমে পড়ছো, লামিয়া তো হলো সাপ। এটা বলার সাথে সাথে তখন তোমার লামিয়া ওখান থেকে সে ও কি ওখান থেকে নিরুদ্দেশ হয়ে যায়, যে তোর পরিচয় প্রকাশ পেয়ে গেছে। তো লামিয়া এবং লিসিয়াসের বিষয়বস্তু। লামিয়া হচ্ছে তোমার নাগিনী কন্যা। তো লামিয়া তোমার হচ্ছে যে যাওয়ার আগে কিন্তু সে কাম করে দিছে। সো লিসিয়াস তোমার লিসিয়াস কি ওর নিষ্প্রাণ অসার হয়ে এসে পড়ে গেছে, শেষ। ও কামড়ে চলে গেছে ওরে। ইসাবেলার নামে একটা মেয়ে ছিল। তো ইসাবেলার প্রেম ছিল লরেন্সের সাথে। তো তখন ইসাবেলার ওরা ভাইরা ছিল, ওরা খুবই তোমার ডেঞ্জারাস ছিল আর কি, একটা আউট টাইপের ছিল, ডেঞ্জারাস, ওরা মাস্তান ওরা। হ্যাঁ, তো ওরা তোমার ওই লরেন্সোকে বলছে আসো আমরা একটু খাওয়া দাওয়া করি একসাথে। খাওয়া দাওয়া করে ওরে ডাকছে ওরা, মানে ওকে চেনার জন্য। তো খাওয়া দাওয়া শেষে লরেন্সোকে চলো আমরা জঙ্গলে যাই, এরকম বলে ওর জঙ্গলে নেই, জঙ্গলে লইয়া ওরে মারে ফেলছে। মারিয়া ওখানের মধ্যে ওরে ফালা রাখছে, ওখানের মধ্যে ওর কলাটা কাটিয়ে ফেলছে ওর। তো পরে ইসাবেলা তো তোমার এই ওর প্রেমিকের শোকে 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 সে অস্থির হয়ে যায়, তখন এসে হাঁটতে জঙ্গলে চলে যায়। জঙ্গলে যে দেখে যে ও লরঞ্জোর তোমার ওর কল্লা এখানে পড়ে আছে। এই কল্লাটাকে সে তোমার এই যে একটা বাসিলের মধ্যে, এই পাত্রের মধ্যে লরঞ্জোর কল্লা এখানের মধ্যে তোমার নিয়ে রাখে। এই পাত্রের মধ্যে কল্লা ঢেলে সে বাসায় নিয়ে আসছে, এইটারে সে আদর যত্ন করতেছে। হ্যাঁ, এটার সাথে সে ঘুমাই টুমাই। তো ওর ভাইরা দেখছে যে কল্লা একটা লয়ে ঘুমাইতেছে এখানের মধ্যে। তো পরে ওরা হচ্ছে যে এই বাসিলটা ফালাই দেয়। সো এটা হলো ইসাবেলা অর দ্য পট অফ বাসিল। আর একটা কবিতা সেটা হলো টু অটাম। সো অটামকে কি বলে? সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো ফ্রুটফুলনেস। এটা হচ্ছে অটামকে উদ্দেশ্য বলে। অটাম হচ্ছে কিসের? উর্বরতার প্রতীক। অটামে অনেক ফসল ফসল টসল ফলে। তো তোমার অটাম কবিতায় কবি বলে
হোয়াট আর দ্য সংস অফ স্প্রিং, আই হোয়াট আর দে, ঠিক নট অফ দ্যাম, দো হ্যাজ দাই মিউজিক টু। তো ওদের মিউজিক আছে, তারপরেও ওদের চিন্তা করার লাভ নেই এখন। তো আমরা কিডসের অনেকগুলো কবিতা পড়ে ফেলছি। কিডসের কবিতাগুলো মনে রাখতে পারো তুমি হচ্ছে মেঘনা লিমা দিয়ে, হ্যাঁ। এমে তো মেলানকোলি, ইতে এন্ডেমিয়ন, জিতে গ্রেসিয়ান আর্ন, ইস্তে হাইপেরিয়ন, এনেতে নাটিঙ্গেল, ও নাটিঙ্গেল, উনি ওনা নাটিঙ্গেলটা কি সর্বশ্রেষ্ঠ, ও টু অটাম, হ্যাঁ। আর এলতে লামিয়া, আইতে ইসাবেলা, এমে অ্যাগেন মেলানকোলি, এইতে অ্যাগেন অটাম। আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ রাইটারদের মধ্যে শেষ। তো কিডস আমাদের এখানে, কিডস আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন কবি। সো কিডসকে আরেকবার একটা রিভিউ করে আসি। সো কিডস ডক্টর ছিল, বইটা বিউটি ডক্টর ছিল। তারপরে সে হলো নিগরিক ক্যাপাবিলিটি, এটা ওনার ক্রিটিক্যাল কনসেপ্ট। তারপরে হচ্ছে চ্যাপম্যান হোমারের উপরে লিখছে ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যান হোমার, এটা সনেট। আর ইমিটেশন অফ স্পেন্সার 18 বছর বয়সে লিখে ফেলছে এটা। সাইকিকে নিয়ে লিখছে ওটু সাইকি, বলছে সাইকি পূজা পায় না, সুতরাং সাইকিকে উদ্দেশ্য করে সে লিখছে সাইকিকে বোঝা দেওয়ার জন্য। ওটু নাটিঙ্গেল, তাহলে অনেকে নাটিঙ্গেল নিয়ে কবিতা লিখছে, তার মধ্যে ওনারটা হলো বেস্ট। এখানে বিখ্যাত হলো টেন্ডার ইজ দ্য নাইট, হ্যাঁ। ওড অনেক গ্রেসিয়ান আর এই পাত্রকে নিয়ে এখানে, এখানে উনি বলছে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, হ্যাঁ। আর যে মেলোডিগুলো শুনছে সেগুলো সুইট, যেগুলো শুনে নাই সেগুলো হলো সুইটার। ইন্ডিমিয়ন, তো এটা হচ্ছে একটা ব্রেন সিক শেফার্ডকে নিয়ে। এখানে উনি বলছে আর থিং অফ বিউটি জয় ফর এভার, এটা হলো ইন্ডিমিয়নের প্রথম লাইন। সেন্ট দ্য ইভ অফ দ্য সেন্ট অগ্নিস, তো ওই দিন যে সেন্ট অগ্নিসের প্রয়াণ দিবসে ওরা যে ভাগে যায় সেটা নিয়ে। হাইপেরিয়ন, সূর্য দেবতা পরাজয় হয়ে এখানের মধ্যে অ্যাপোলোর কাছে, তো জ্ঞানের কাছে সূর্যের পতন ঘটে। লামিয়া নাগিনী, তো তার টিচার লাসিয়াসকে সে বিষ দিয়ে দেয় শেষ পর্যন্ত, লাসিয়াস মরে যায়, লামিয়া এখান থেকে ভাগে যায়। ইসাবেলা অর দ্য পট অফ বাসিল, তাহলে ইসাবেলা এখানের মধ্যে ওর প্রেমিকের কল্লা কাটি ফেলে, তো সে কল্লাকে নিয়ে জীবনযাপন করতে যায় সে, ওটি হচ্ছে ইসাবেলা অর দ্য পট অফ বাসিল। কিডসের তাহলে আমরা খুব বিখ্যাত বিখ্যাত অনেকগুলো কবিতা দেখে ফেললাম। এবং লাস্ট ওয়ান টু অটাম, শরৎ নিয়ে, শরৎ সে অটাম রুমকে দিচ্ছে, ওই অটাম, ওই স্প্রিং তুমি কই, তুমি কই আসছো ভাই। এখন আমরা অল্প কয়েকজন যারা বেশি প্রমিনেন্ট না কিন্তু একটু নাইস টু নো। চার্লস ল্যাম্প, উনি হচ্ছে কোলরিজের বন্ধু ছিল এবং অ্যাসেইস ছিল। তো কোলরিজকে যেহেতু পড়ছি, এত বড় কবি, ওর দোস্তরা সামান্য একটু যা টাচ দিয়ে যায়, উনি অ্যাসেইস ছিল, উনি প্রবন্ধ লিখতো। রোমান্টিক যুগের শ্রেষ্ঠ অ্যাসিস্ট, আমার বন্ধু এসটি করলে যেহেতু কবিতা লিখতো, আমি কিছু অ্যাসে লিখি। কোলরিজের স্কুল বন্ধু ছিল, ওনার ছদ্মনাম ছিল এলিয়া, হ্যাঁ। তো ওই এলিয়া নামে উনি লিখছে তোমার হচ্ছে যে অ্যাসেস অফ এলিয়া এবং দ্য লাস্ট অ্যাসেস অফ এলিয়া, হ্যাঁ। উনি কিন্তু পোলা ছিল, কিন্তু এলিয়া ছদ্মনামে লিখতো আর কি। অ্যাসেস অফ এলিয়া আমাদের চার্লস ল্যাম্প। থমাস ডি কুইন্সি, ওনাকে বলা হয়তো ইংলিশ ওপিয়াম ইটার। তো উনি হচ্ছে, উনি ওপিয়াম ইটার হিসাবে নিজে কনফেশন করছে, যিনি ওপিয়াম ইটার হিসাবে, কনফেশন অফ এন ইংলিশ ওপিয়াম ইটার। একটা কথা বলে রাখি, এসটি কোলরিস্কও কিন্তু ওপিয়াম ইটার বলা হয়, তো উনি নিজে বলেন উনি নিজে ওপিয়াম ইটার, হ্যাঁ, ওনাকে বলা হয় ওপিয়াম ইটার। তাহলে পরীক্ষায় যে নিচের কে ওপিয়াম ইটার যদি প্রশ্ন আসে, তাহলে ডি কুইন্সি, হ্যাঁ। ডি কুইন্সি, গান দিচ্ছি ডি কুইন্সি। তো ডি কুইন্সি তুমি আনসার দিবা, কারণ উনি নিজেকে বলছে যে কনফেশন অফ এন ইংলিশ ওপিয়াম ইটার। এখন এসটি কলেজ নিজেকে ওপিয়াম ইটার দাবি করে নাই, সে বলেও না যে আমি ওপিয়াম ইটার। কিন্তু ধরো ডি কুইন্সি নাই, না থাকলে এসটি কলেজ যদি থাকে অপশানে ওটা আনসার দিবা, বাট ডি কুইন্সি যদি থাকে ওটা আনসার। উনি নিজের ওপিয়াম ইটার বলছে এবং ওপিয়াম ইটার হিসেবে উনি কনফেশনে দিচ্ছে, হ্যাঁ। তো এটা ওনার রোমান্টিক জীবন অন্যতম অটোবায়োগ্রাফি, যে ওনার একজন ওনার কনফেশনটা, হ্যাঁ। রবার্ট সাউদি, এটা ছিল আমাদের 3 লেগ পোয়েটের একজন, জাস্ট এইটুকুই। সো উনিও ওয়ার্ডসওয়ার্থের আগে উনিও পোয়েট লরিয়েট ছিল। ওয়ার্ডসওয়ার্থ আমরা জানো যে 1843 সালে কিন্তু তোমার ওই আমার ওয়ার্ডসওয়ার্থ তোমার পোয়েট লরিয়েট হয়। সাউদি তার আগে ছিল, যার 3জন লেগ পোয়েটের একজন এটাই। আর উনি হচ্ছে তোমার ওই যে এরা সব গোলাম আলী আর কি, তোমার এই যে ওয়ার্ডসওয়ার্থ আর এসটি কলরিজ, এরা তো তোমার বন্ধু, হ্যাঁ। তো তোমার আমাদের যে সাউদি, সাউদি সে ছিল আবার কলরিজের শালা। শালা মানে তোমার হচ্ছে যে শালা মানে কি, শালা মানে বউয়ের ছোট ভাই, সম্বন্ধী মানে বউয়ের বড় ভাই। শেষ। সো মেরি শেলি, উনি হচ্ছে ফ্রাঙ্কেস্টাইনের রাইটার। ফ্রাঙ্কেস্টাইন এটা খুব বিখ্যাত একটা নোবেল। তো এটা তোমার হচ্ছে যে এখানে ঘটনাটা যেটা, এটা সায়েন্স ফিকশন নোবেল। এটার উল্টা নাম হলো দ্য মডার্ন প্রমিথিউস, হ্যাঁ। এখানে মূলত ওই যে আমাদের এই যে মেরি শেলি, পার্সিবিসি শেলি এবং ওরা ওদের আরেকজন বন্ধু তোমার, ওরা হচ্ছে যে একটা জায়গায় ওরা মানে প্রতিযোগিতা দিচ্ছিল, হ্যাঁ, যে কে গথিক স্টোরি লিখতে পারে, কারটা কত ভয়ঙ্কর হয়। তো সেখানে এই যে মেরি শেলি, পার্সিবিসি শেলির ওয়াইফ, সে হচ্ছে ফ্রাঙ্কেস্টাইনটা লেখে, হুম। তো এটা সায়েন্স ফিকশন ভিত্তিক একটা নভেল। এখানে কি হয়, এখানের মধ্যে তোমার আমাদের যে রাইটার,
সে যখন ঘুরতে যায় তখন সে একজন সায়েন্টিস্টের সাথে তার দেখা হয়, নাম হলো ভিক্টর। হ্যাঁ, তো ভিক্টর তখন ওখানের মধ্যে সে মানে মোটামুটি মুষ অবস্থা পড়ে আছে দক্ষিণ মেরুতে। তখন ভিক্টর তার কাহিনীটা বলে কেন, যে সে তোমার মরা মানুষকে জেতা করতে পারে, মরা মানুষ থেকে দানব বানাইতে পারে। তো এরকম একটা দানব বানাই ফেলছে, দানব হলো ফ্রাঙ্কেস্টাইন, এরকম দানব বানাইছে সে ল্যাবের মধ্যে। ও এই দানব পরবর্তীতে তারা বলে আমার জন্য একটা নারী মনস্টার নিয়ে আসো, আমার জন্য নারী মনস্টার দিতে হবে আমারে। হ্যাঁ, তো নারী মনস্টার মানে সে যে ফ্রাঙ্কেস্টাইন বানাইছে ওইটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। নারীকে বানায়া ওই ভিক্টর ওর নারীকে ধ্বংস করে দেয়, কয় ওটাও ভয়ঙ্কর এটা। তো ফ্রাঙ্কেস্টাইন এর গুরুর মারা লাই, আরো এর ভাইদের সবগুলো মারা লাইছে। মানে যে ফ্রাঙ্কেস্টাইনকে ভিক্টর বানাইলো, সে ফ্রাঙ্কেস্টাইন নিজে কি হইলো তোমার তার মনিবেরে মারে ফেলছে। তো মনিব মনিব তার মনিব যখন মারা যায় তখন সে বলে আমি তাহলে আর বেঁচে থেকে কি করবো, তাহলে আমি মরে যাই। সো আলেকজান্ডার পুশকিন উনি হচ্ছে রাশিয়ার ন্যাশনাল পোয়েট, ফাদার অফ মডার্ন রাশিয়ান লিটারেচার। ওনার বিখ্যাত নোবেল ইউজেন ওয়ানজিন এবং ওনার বিখ্যাত নাটক হচ্ছে বরিস গোদুনভ। এই হচ্ছে আমাদের আজকের রোমান্টিক পিরিয়ড। তো আমরা শেষ করার আগে আমরা আরেকবার একটু রিভিউ করে আসি। আমরা শুরু থেকে একবার রিভিউ করি আমরা। সো রোমান্টিক পিরিয়ডটা আমরা বলছিলাম, রোমান্টিক মানে হচ্ছে সাবজেক্টিভিটি, নট অবজেক্টিভিটি। একটা জিনিসের একজনের এক এক রকম ফিলিংস হবে, এটাই সাবজেক্টিভিটি, এটা রোমান্টিক যুগের মেইন বৈশিষ্ট্য। তো আমরা শুরু করছিলাম ওয়ার্ডসওয়ার্থকে দিয়ে, নেচার, পোয়েট অফ চাইল্ডহুড, এবং উনি একজন লেক পোয়েট, তিনজন লেক পোয়েটের একজন ছিল। হ্যাঁ, উনি ছিল প্যারেন্থেজমে বিশ্বাস করতেন। তিনটা নাবি ছিল শ্রেষ্ঠ, বন্ধু কলিজের সাথে লিখছিল লিরিক্যাল বালাদ। তিনটা নাবির বিষয়বস্তু ছিল একটা প্রাচীন, উনি হচ্ছে যে 5 বছর আগে একটা গির্জার পাশে যাচ্ছিলেন, ওটা ওটা স্মৃতি ওনাকে ওনার মনে নতুন করে জাগে, এবং এটা যে প্রাকৃতিক সৌন্দর্য উনিকে বিমুগ্ধ হয়, এবং মনে করেন ওনার হৃদয়টা এখানের মধ্যে হিল হয়ে গেছে এটা দেখে। তো এখানে যে লাইনগুলো, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, মানুষের লাইফে বেস্ট পোর্শন অফ কোনটা, লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্ট। হ্যাঁ, আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, এখানে এটা থিমটা হচ্ছে থিং অফ বিউটি গিভস আ ডাবল প্লেজার। এখানের মধ্যে কটা লাইন, ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, তারপর হচ্ছে যে 10,000 আই স এট এ গ্ল্যান্স, দ্য ফ্ল্যাশ আপন দ্য দ্যাট ইনওয়ার্ড আই। তারপরে টু ডেফরিল লিখছিল হেরিক, আর দা ডেফরিল হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ। সোলোটারি রিপার, তো একটা মেয়ে এখানের মধ্যে ধান বানতেছে, গান গাচ্ছে, সেটাকে নিয়ে সোলোটারি রিপার। প্রিলুড, এটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। রিক্লুস, দর্শন দত্তের কাব্য। লুসি নামে মেয়েকে নিয়ে 5টা কবিতা, লুসি পোয়েম। মাইকেল নামে ব্যক্তিকে কিনে মাইকেল, এবং কুকু পাখি কিনে টু দ্য কুকু। এক্সকারশন, এটা অনেক বছর লাগতো শেষ করতে। এরপরে আমরা চলে গেছিলাম, উনি পোয়েটে কিছু পোয়েটের সংজ্ঞা দিছে, বলছিল কি স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। তা উনি বলছিল ফার্স্ট অ্যান্ড লাস্ট অল নলেজ। এস্টিকোলরিস ওনার বন্ধু। সুপার ন্যাচারালিজম, সাসপেনশন অফ ডিসবিলিফ। এখানে দেখছিলাম যে অ্যান্সার মেরে নাকি অ্যালবার্টাস পাখি মারে ফেলে, তারপর ওদের লাইফ প্রচুর অভিশাপ নেমে আসে, সমুদ্রের সব পানি নষ্ট হয়ে যায়। সো ওয়াটার এভরিওয়ার নর ইন টু ড্রিঙ্ক, এলোন এলোন অল এলোন। আর উইথ মাই ক্রসবো আই শট দ্য অ্যালবার্টাস। তো এর সারমর্ম হচ্ছে যে জীবে দয়া করে যেজন সেজন সে বেঁচে ঈশ্বর। ক্রিস্টাবলাট একটা গৌথিক একটা পোয়েম। কুবলা খান, এটা উনি স্বপ্নের মধ্যে পাইছিল, পরে ভুলে গেছে। তারপরে এখানের মধ্যে কুবলা খান যে প্রাসাদটা বানায় সেই জায়গার নাম হলো জানাডু, নদীর নাম হলো আলফ। আর সাহিত্য সমালোচনামূলক হচ্ছে বায়োগ্রাফি লিটারি, এখানে উনি বলছে যে ওই কথাটা সাসপেনশন অফ ডিসবিলিফ, এবং এখানে উনি কান্টের তত্ত্ব, সাবজেক্টিভিটিস, অ্যাস্থেটিক কোয়ালিটি। গ্রেট ব্রিটেন যে কোনো সময় আক্রান্ত হইতে পারে, এই ভয়ে উনি লিখছিল ফিয়ার্স এন্ড সলিটিউড। নাইটিঙ্গেল পাখির জন্য দ্য নাইটিঙ্গেল, দ্য নাইটিঙ্গেল নিয়ে আমাদের সবচেয়ে বিখ্যাত লিখছে ও টু নাইটিঙ্গেল কিডস। ও টু নাইটিঙ্গেল কিডস লিখছে এটা। ও নাইটিঙ্গেল লিখছে জন, আর দ্য নাইটিঙ্গেল লিখছে আমাদের টি কুলরিস। আরটা হলো আমাদের ক্রিস্টাবেল বলছে ডিজেকশন অ্যান্ড ওড। ওটা হচ্ছে কমন সেন্স। ওয়াল্টার স্কট হিস্টোরিক্যাল রিজনাল নোবেল। কি বলছিলাম, আইভানহো টালিসমান। আপনার সবচেয়ে বিখ্যাত উপন্যাস টালিসমান কোনটা, ক্রুসেড, মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে যে যুদ্ধ। ওনার একটা কবিতা আছে প্যাট্রিয়টিজম। আর দ্য প্যাট্রিয়ট নামে একটা প্যাম্পলেট পড়ছিলাম সিমন জনসনের। আর রবার্ট ব্রাউনিং এর দ্য প্যাট্রিয়ট নামে একটা পোয়েম পড়বা। এগুলো টালিসমান। জেন অস্টিন এন্টি রোমান্টিক, ওনার প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এবং এমা। এখানের মধ্যে আমাদের প্রেজুডিস হচ্ছে এলিজাবেথ, আর প্রাইড হচ্ছে আমাদের ডার্সি। তো বলছো বিসিএস কাটার হলে অবশ্যই তার একটা ওয়াইফ লাগবে। তোমার সেন্স সেন্সিবিলিটি, একবন সেন্স একবন সেন্সিবিলিটি, তাদের কাহিনী নিয়ে। এমা অন্যের লাইফে হস্তক্ষেপ করতে চাই সেটা নিয়ে। তারপর জর্জ বায়রন খুবই বিতর্কিত লাইফ কাটাইছে। তারপরে উনি হচ্ছে ক্যামব্রিজে পড়াশোনা 19 বছর বয়সে লিখছে আর্টস অফ ইডলনেস। ডন জুয়ান সবচেয়ে বিতর্কিত একটা কবিতা, যেখানে ডন জুয়ান আন্টির প্রেমে পড়ে গেছিল।
তারপরে এখানে এসে লাইনটা বলছিল, আই লাভ ইউ ফর দিস লাভ হ্যাভ লস্ট স্টেট স্টেশন হ্যাভেন ম্যানকাইন্ডস মাই ওন স্টিম, সম্মান আর সবকিছু আরে বলছে। তারপরে এখানের মধ্যে আমাদের পার্সিবিতে শেলি ফাইনেস্ট লিরিক পোয়েট, শেলির কি পড়ছিলাম, শেলির অ্যাডোনিস বন্ধু কিটসের মৃত্যুতে লিখছে, ওজিমেন্ডিয়াস রামসেস টু, প্রমিথিস আনবাউন্ড প্রমিথিস দেবতাকে নিয়ে, এবং একটা বিতর্কিত সেটা হলো রিভল্ট অফ ইসলাম, যেটা পুরো নাম ছিল লায়ন এবং সিটনা। আর পশ্চিমা সমীরণের গান ও টু ওয়েস্ট উইন্ড, টু স্কাইলাক পাখির উদ্দেশ্যে লিখছে ওজিমেন্ডিয়াস শেলি। তারপরে ন্যাচারাল অ্যাথেজম লেখার জন্য ওনাকে অক্সফোর্ড থেকে বাইর করে দেয়। কিডস আমাদের ডাক্তার বন্ধু, উনি হচ্ছে পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সুয়াসনেস, বন্ধু বলে লাভ নাই, ফ্রি ট্রিটমেন্ট দিবে না তোমারে। উনি পোয়েট অফ নাইটিঙ্গেল, কারণ হচ্ছে নাইটিঙ্গেল নিয়ে আমরা অনেকগুলো কবিতা দেখলেও কিডসেরটা হলো সর্বশ্রেষ্ঠ। ওট টু নাইটিঙ্গেল, ওটা ওড, অন্যগুলো ওড না। তাহলে ডাক্তার ছিল ডেথ হন্টেড পোয়েট। তারপরে তার লিটারারি কনসেপ্টটা ছিল তার নেগেটিভ ক্যাপাবিলিটি, যে অবিশ্বাসের মধ্যেও থাকা, অবিশ্বাসের মধ্যে কুল থাকা। ফেমাস সনেট অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপেন হোমার, ইমিটেশন অফ স্পেন্সার। সাইকিকে উদ্দেশ্য করে ওটু সাইকি, তারপরে নাটিঙ্গেল পাখির জন্য ওটু নাটিঙ্গেল, এটা নাটিঙ্গেলের শ্রেষ্ঠ কিডসের। তারপরে ওর অনেক গ্রেসেন আর্ন এই পাত্রটাকে নিয়ে, এন্ডিমিয়ন, তো ব্রেন সিক শেফার্ডকে নিয়ে এন্ডিমিয়ন। প্রথম হলে আই থিঙ্ক বিউটি জয় ফর এভার। সেন্ট এগনিসের ওর প্রয়াণ সবসে আমাদের প্রয়াণ দিবসে, প্রয়াণ সভায় ম্যাডলিন এম্পার ফের ওরা বাইরে যায়, সেটার কাহিনী নিয়ে। সেন্ট ইভ অফ দ্য ইভ অফ সেন্ট অ্যাগনিস। হাইপেরিয়ন পরাজিত হয়, অ্যাপোলো জিতে যায়। লামিয়া এখানে আমাদের সেরা নাগিনী, সে লিসিয়াসকে প্রায় প্রেমে পড়ে। ইসাবেলা ওর প্রেমিকের কল্লা কাটে ফেলে, ওটা নিয়ে। টু অটাম শরৎকালের কবিতা, সেখানে শরৎকালকে খুব উর্বরতার প্রতীক, ফার্টাইল এরকম দেখানো হয়। সো কিডসের অনেকগুলো কবিতা খুবই গুরুত্বপূর্ণ। চার্লস ল্যাম্প, সে অ্যাসে লিখতো, ল্যাম্প কি নামে, এলিয়া নামে লিখতে আছে। থমাজি কুইঞ্চি, সে ছিল গাঞ্চি, মানে গাঞ্জুটে ছিল সে, সে ছিল ওপিয়াম, সে ওপিয়াম খাইতো সে। ও এক লাইন কনফেশন অফ ইংলিশ ওপিয়াম। আর যদি পরীক্ষা আসে, ওপিয়ামেটার নাম উনি নিজেকে বলছে, কনফেশন দিচ্ছে উনি, ডি কুইঞ্চি দেখাবা। আর যদি না থাকে এস্টিকোলরিস্ক ওপিয়ামিটার বলা হয়। উনি নিজেও বলেন এরকম, বাট উনি ওপিয়াম খাইতো। ওই যে আমরা কুবলা খানটা, উনি ওপিয়াম খাইয়ে ঘুমাই গেছিল। সাউদি, উনি তিনজন লেক পোয়েটের একজন, এবং কোলরিজের শ্যালক ছিল। মেরি শেলি, সে লিখছিল কি ফ্রাঙ্কেস্টাইন। সো আলেকজান্ডার পুশকিন রাশিয়ান ন্যাশনাল পোয়েট, ইউজেন ওয়ানজিন এবং বরিস গোদুনভ, এটা হলো নাটক। থ্যাংক ইউ।